সবাই আমারে ধরে নেয় আমি আর্টিস্ট। আমি কিন্তু আর্টিস্ট না ভাই, বুঝছো? মানে এটা আচ্ছা। হলো মানে সবাই আমারে বলে যে আমি কি করি? আমি কি করি একটু কাজটা একটু বুঝায় বলি। কারণ যাতে হ্যাঁ, মানুষ হ্যাঁ, যাতে শিওর, শিওর। ভুল না বুঝে। আমি কাজটা করি হচ্ছে আমাদের লাইনটা হচ্ছে ভিএফএক্স প্রোডাকশন। এটা হুম, হুম, আমাদের লাইনে বস হচ্ছে প্রোডিউসার। হুম, প্রোডিউসার হুম, কি কাজটা করে? প্রোডিউসার হচ্ছে গিয়ে বাজেট নিয়ে কাজ করে। যে মেইন বাজেট এত টাকা মুভি, এতগুলি শট আছে। একটা শট একটা মুভিতে সাধারণত দেখা যায় 1500 থেকে 2000 শটস থাকে এরকম হলিউডের ইতে। তো এটার মধ্যে রাফলি দেখা যায় মানে মার্ভেলের একটা মুভিতে 2000 শটই ভিএফএক্স শট। তো এইটা হুম, ওরা করে কি ভাগ ভাগ করে দেয় যে 5টা স্টুডিও 10টা স্টুডিওতে। এবং এখন বাজেট রেঞ্জ থাকে অন এন এভারেজ ফ্রম 50 মিলিয়ন টু 100 মিলিয়ন ডলারও হইতে পারে ভিএফএক্স এর বাজেট ডিপেন্ডিং অন দ্য মুভি। হুম। তো ওইটা এটা হচ্ছে মেইন প্রোডিউসারের কাজ। সে হচ্ছে কয়টা শট করবে, কত টাকা বাজেট এবং কোন ডেটে মুভিটা মুক্তি পাচ্ছে, কোন ডেটে ট্রেইলার ডেলিভারি হবে, কোন ডেটে আমার কমিক কনের জিনিস ডেলিভারি হবে। এটা হচ্ছে আচ্ছা, প্রোডিউসারের কাজ। কমিকনের জিনিসও আপনারা হ্যাঁ, মানে হ্যাঁ, ওই হ্যাঁ। হিসেবেও চলে? সব হিসাব। এর হচ্ছে মেইন মাইলস্টোন গুলি সেট করে। তারপর সে পাস করে দেয় হচ্ছে বলটা ডিজিটাল প্রোডিউসারের কাছে। ডিজিটাল প্রোডিউসারের কাজটা কি? সে হচ্ছে দেখে হচ্ছে আমার $5 মিলিয়ন বাজেট, $10 মিলিয়ন বাজেট, আমার 500টা শট। আমি কতজন মানুষ নিয়ে কাজটা করব? ১০০ জন হবে, ২০০ জন হবে, ৩০০ জন হবে, কতজন? আমার মানে সে ফর এক্সাম্পল আমার গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি সেখানে গ্রুট আছে। তার মানে হুম, গ্রুট আছে এবং হচ্ছে রকেট আছে। তো ওদের ওই সিজি ক্যারেক্টার বানাইতে হবে এবং সিজি ক্যারেক্টার যে ফার যে কাজ করে সেই টিমটারে কাজ করতে হবে। তো আবার আ আ যখন স্পাইডারম্যানের কাজ হচ্ছে প্রচুর এক্সপ্লোশন এর কাজ আছে। তো ওই এক্সপ্লোশন এর টিমটাকে আমার বেশি লোক নিতে হবে। হুম, হুম, হুম। ওরকম একটা প্ল্যান করে যে আচ্ছা ঠিক আছে এই ৫ মিলিয়ন ১০ মিলিয়ন এই যে বাজেটটা আমি ১০০ জন লোকের মধ্যে ভাগ করব। এই টিমে ১০ জন, এই টিমে ২০ জন, এই টিমে ৩০ জন এরকম আচ্ছা। করে। এইটা যে ডিজিটাল প্রোডিউসারটা যে কাজটা করলো, তারপর সে বলটা পাস করে দেয় প্রোডাকশন ম্যানেজার আমার কাছে। প্রোডাকশন সুপারভাইজার, ম্যানেজার, অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার। আমার কাজটা হচ্ছে ওকে, এই হচ্ছে আমার টার্গেট মাইলস্টোন যে হুম, প্রোডিউসে। এই হচ্ছে আমার ১০০ জন মানুষ। এখন আমার টার্গেট হচ্ছে প্রতি সপ্তাহে আমি কতটুকু কাজ করলে এই ডেডলাইন গুলি আমি মিট করতে পারব। এই ট্রেইলার মিট করতে পারবো, কমিক কন মিট করতে পারবো, সেকেন্ড ট্রেইলার মিট করতে পারবো, ফাইনাল মুভি ডেলিভারি করতে পারবো। হুম, এবং হুম। এইটা একটা জিগজ পাজল এর মতো খেলতে হয় যে আমার অ্যাসেট রেডি হলে শর্ট প্রোডাকশন শুরু হবে। এখন শুরুতে তো আমার অ্যাসেট রেডি হতে সময় লাগবে। তার মানে শুরুতে আমি উইকে আমি কোনো শর্ট রেডি করতে পারবো না। আমার একটু হুম, সময় হুম। লাগবে। তারপর হচ্ছে গিয়ে যে তার মানে আমার শেষের দিকে শর্ট বেশি প্রোডাকশন করতে হবে। তার মানে আমার শেষের দিকে হুম, লোক হুম। বেশি লাগবে। শুরুর দিকে আমার অত লোক লাগবে না। শুরুর দিকে আমার শুধু অ্যাসেটের লোক লাগবে। এই যে একটা জিগজ পাজল এর মতো প্রতিদিন সল্ভটা করতে হয়, দ্যাটস হোয়াট আই ডু। আর আমার পরে যেই লেভেলটা সেটা হচ্ছে প্রোডাকশন কোঅর্ডিনেটর। আমি যখন এই প্ল্যানটা করে দিলাম যে উইকলি আমার এই টার্গেটটা হিট করবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন কোঅর্ডিনেটর থাকে। দ্যাট পারসন ইজ রেসপন্সিবল টু হিট দ্যাট টার্গেট উইথ হুম। টিম। যে আচ্ছা ঠিক আছে আমার অ্যানিমেশনের টার্গেট ছিল ১০টা শট। সে এসে আমারে বলবে যে না আমি ১০টা করতে পারতেছি না, আমি ৮টা করতে পারতেছি। তখন আমরা দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে এই ২টা শট নেক্সট উইকে যাবে। নেক্সট উইকে কিন্তু ১০টার জায়গায় তাহলে আমার ১২টা করতে হবে। বা অথবা আমরা বুঝতে দেখবো পারছি। যে আচ্ছা ঠিক আছে একজন আর্টিস্ট আগে কাজ শেষ করে ফেলছে। তা আমার কি এখন সামনের সপ্তাহ থেকে নিয়ে এসে এই সপ্তাহে swap করা যায় কিনা? এই হুম, একটা হুম, কনস্ট্যান্ট ব্যাক এন্ড ফোর্থ থাকে। আর তারপরের স্টেপটা হচ্ছে গিয়ে যে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট যেটা তো ওই যে শুরুতে বললাম। You get হুম, to হুম, do anything and everything. হুম, 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 সাধারণত ভিজুয়াল এফেক্টস স্টুডিওতে দেখা যায় যে ক্যালেন্ডার গুলি আমাদের প্রচুর মিটিং বুকিং দিতে হয় এবং অনেক সময় দেখা যায় মাল্টি স্টুডিও ফ্যাসিলিটি থাকে নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইউকে এর সাথে, মুম্বাইয়ের সাথে। আ এখানে মন্ট্রিয়ালের সাথে কাজ করতে হয়। তো ওই টাইম জোনে অনেক সব মিটিং সব মেইনটেইন করা, ক্যালেন্ডার মেইনটেইন করা, তারপর সবার ওভারটাইমে ফুড মেইনটেইন করা। এই কাজগুলি হুম। প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টরা করে। তো এই হচ্ছে ব্রেকডাউন। তো আমার লিটারেলি কাজটা হচ্ছে গিয়ে যে মানে টু প্ল্যান আউট দ্য শো। এখন ব্যাপারটা হচ্ছে ইফ ইউ আর এ গুড প্রোডাকশন ম্যানেজার, হুম, হুম। ইউ নো যে একটা কাজ করতে কতক্ষণ লাগতে পারে। মানে আমি জানি না যে কাজটা কিভাবে আমি এক্সপ্লোশনটা ঘটাবো। কিন্তু আমি ওকে, জানি এই এক্সপ্লোশনটা ঘটাতে আমার ১৫ থেকে ১৬ দিন লাগবে। সো দ্যাটস মাই আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ডিং মানে এবং এই যে আপনাদের যখন এই মানে ইটস এ হিউজ প্রজেক্ট এভরি হুম, হলিউড মুভিজ। তো ওহ ম্যান। আপনাদের এখানে এই শর্ট গুলো এই ভিডিও গুলো যে অনেক তো সময় আছে যে কেউ একজন হয়তোবা অ্যাক্ট করে বা হুম। এই কনটেন্ট গুলো কি মানে অনেক আগেই রেডি হয়ে যায়? আপনারা এজ এ আপনাদের যারা এই স্পেশাল ইফেক্ট গুলো ক্রিয়েট করতেছে তারা অ্যাকচুয়ালি প্রোডাকশন এ বা পুরো আ অ্যাক্টিং বা ডিরেক্টিং এ স্টোরি টেলিং এ কখন যুক্ত হয়? মানে কখন আমরা আপনাদের লিট ক্রিয়েটিভ আপ ইয়েটা আসে?
আমাদের যেই লিডারশিপ টিম, ওই ভিএফএক্স প্রোডিউসার এবং ভিএফএক্স সুপারভাইজার হচ্ছে ক্রিয়েটিভ টিমের প্রধান, যে হচ্ছে হুম, সব হুম, হুম। আর্টিস্টদের প্রধান। এনারা আচ্ছা। ২ জন সেটে থাকে। সেট থেকে তারা ইনফরমেশনটা নেয় এবং সেটে একটা ছোট টিম থাকে, তারা কাজ করে। আর এই হলিউডের বড়, বড় ফিল্মে দে হ্যাভ এ সেপারেট টিম কল্ড প্রি-ভিজুয়ালাইজেশন টিম। হুম, আমরা হুম। বাংলাদেশে আমরা জানি যে স্টোরি বোর্ডিং একটা টার্ম আছে, যে কাগজে হুম, হুম। এঁকে এক্সাক্টলি। শর্টটা করে। হুম, হুম। হুম, হুম। আর ওরা যেটা করে কি ওইটা পুরা একটা রাফ অ্যানিমেটেড ফিল্ম বানায় ফেলে। ও বাহ! একদম রাফ ফুল ফিল্ম, যেখানে ক্যামেরা কি ধরবে, কি ক্যারেক্টার হবে, কতটুকু এক্সপ্লোশন হতে পারে, সব পারে। ওই প্রিভিউসটা দেখে আসলে শুটিং হয়। প্রিভিউসটা গাইড আচ্ছা, হিসাবে। আচ্ছা। তার মানে আপনারা একদম মানে আসলে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ শুরু করার আগে থেকেই যুক্ত একটা থাকেন। কিছু কিছু জায়গায় আগে থেকে শুরু হয়, কিছু জায়গায় আগে থেকে শুরু হয় ওয়াও! এবং তখন ওইভাবে পরিকল্পনাটা হয়। তারপর শুটিং এ যায়। তারপর শুটিং এ যখন আসে, শুটিং যেটা করে নিয়ে আসে সেইটার প্রিভিউসের একটা ব্লেন্ড হয়। ব্লেন্ড হয়ে সেটা আমাদের কাছে পাঠায়। যে আচ্ছা, এই হচ্ছে শুট করা হইছে, এই হচ্ছে যেটা রেফারেন্স ছিল। এখন এই জিনিস আমাদের বাড়তি করতে হবে। দ্যাটস আওয়ার, তখন আমরা গো অ্যাহেড, আমাদের টিমটা কাজ শুরু করে। তো ওই মানে এগুলি না আসলে এই বিশালতাটা বলে বোঝানো যায় না। মানে আমি হুম। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এ যখন কাজ করি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট শো দ্যাট আইভ এভার ওয়ার্কড অন। আর ওইটা ছিল ওয়ার্নার ব্রাদার্স এর ১ম একটা বড় মুভি। তো মানে দে রিয়েলি ওয়ান্টেড টু মেক ইট লাইক অ্যাভেঞ্জার্স দের মতো। তো ওরা বাজেট নিয়ে কোনো চিন্তা করেনি। তো আমার মনে আছে আমরা একটা ইনভয়েস করছিলাম $৩,০০০ এর। তা আমাদের ওরা রিপ্লাই দিচ্ছে যে $১০,০০০ এর নিচে কোনো বিল কইরো না। $১০,০০০ উপরে বিল পাঠাও, এটার নিচে ট্র্যাক করা যাইতেছে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমাদের একটা শট ছিল, ৯ হুম, হুম। সেকেন্ডের একটা শট, $৯,০০,০০০। মানে প্রতি সেকেন্ডে ওয়াও! $1,০০,০০০। জাস্ট ভিজুয়াল এফেক্টস এর বাজেট কিন্তু। হুম, এটা হুম, বেন হুম। অ্যাফ্লেকের বাজেট না, এটা হেনরি ক্যাভিলের বাজেট না, এটা গ্যাল গ্যাডট এর বাজেট না। জাস্ট ফর ভিজুয়াল এফেক্টস। হুম। 9 সেকেন্ড, $৯,০০,০০০। এবং আমার সুপারভাইজার খুবই বিরক্ত যে কেন $1 মিলিয়ন ক্রস করলো না। সে বলল, "দূর হ, আহা! কি জামানা পড়ছে, $1 মিলিয়ন যায় না।" আমার ওই সুপারভাইজারটা খুব বস লোক ছিল। এগেইন এই লোক ফ্রেঞ্চ, খুব অহংকারী। আমি বললাম, "এই বেটা এত অহংকার করে কেন?" এবং অনেক ইয়াং। কখনো ৯টা আমি অলওয়েজ ৯টা ৫ থেকে ১০ এ ঢুকি। সে তখন অফিসে আমাদের একটা হোয়াইট বোর্ড থাকতো, আমরা প্ল্যান করতাম সারাদিন উইকের কাজ হুম, কিভাবে হুম। করব। সে ওখানে দাঁড়ায় আছে। আমি তার আগে কখনো অফিসে ঢুকতে পারি নাই। আমি ১.৫ বছর কাজ করছি ফিল্মটায়। I could never beat him. তারপর সে খুব মুড মারে। আমি বললাম, এত মুড মারে কেন? পরে জানলাম মুড মারে কারণ হইলো সে তার ১ম অস্কারটা পায় তখন যার বয়স ৩০ বছর। 'লাইফ অফ পাই' মুভির জন্য। এবং আচ্ছা। সে ২য় অস্কার পাইছে 1947 মুভির জন্য। 3rd অস্কারের জন্য নমিনেশন পাইছে। মানে সে যখন ক্যারিয়ার শেষ বাহ! করবে তার ৫টা ৬টা অস্কার থাকবে, এই টাইপের অবস্থা। তখন আমি বললাম যে, "না, ৩০ বছর বয়সে যদি আমি অস্কার পাইতাম, আমিও অনেক মন মারতাম। এটা নিয়ে কোনো সন্দেহ নাই।" সো হি হ্যাজ আর্নড দ্য রাইট অ্যান্ড হি ওয়াজ সো গুড। গিয়ম রোচেরন ওর নাম। ওহ মাই গড! হি ওয়াজ মাস্টার, হি ওয়াজ মাস্টার। ও হুম। অনেক, অনেক ভালো, ভালো মুভিতে কাজ করছে। অনেক ভালো, ভালো মুভিতে কাজ করছে। হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার প্রায়ই মনে হয় যে, এই যে বিশাল বড় প্রোডাকশন গুলো, এই প্রোডাকশন গুলো আপনাদের এসে তো একটা পর্যায়ে এসে পুরো জিনিসটাকে রিয়ালিস্টিক করে তুলতে হয়। তো হু, হু, আপনাদের কি এরকম কোনো এক্সপেরিয়েন্স হইছে যে, আপনারা দেখছেন যে মানে যে শুটটা হইছে বা হুম। যে পার্টটুকুতে আপনাদের এই স্পেশাল ইফেক্ট টা এড করতে হবে বা ভিএফএক্স টা এড করতে হবে, সেই পার্টিকুলার জিনিসটা হয়নি ঠিক মতো বা হ্যাঁ, উম মানে এখানে পাল্টাদি শুট করতে হবে। তখন কিরকম? মানে এরকম কি কোনো কিছু হইছে মানে নাকি কখনো? অসংখ্যবার হয় এবং এটা মানে আচ্ছা। যেমন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির একটা শট আছে যেখানে হুম, হুম। ডেভ বাতিস্টাকে দড়ি দিয়ে বাঁধা। সে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। স্পেসশিপের বাইরে গুলি করে আসতেছে। তো অল দ্য সিনেমাটোগ্রাফার হ্যাড টু ডু ইজ পুট হিম অন দ্য ফ্রেম। ওকে। জাস্ট ওইভাবে শুট করবে। হুম, হুম, হুম। পুরাটা শুট হইছে তার ডান পাটা ফ্রেমের বাইরে। আচ্ছা। আচ্ছা। এখন ডিরেক্টর বলছে যে, "না, আমার তো ফুল বডি লাগবে। হুম, হুম। এখন বানাও।" সো উই হ্যাড টু মেক এ সিজি ডিজি ডাবল। এটার বলে ডিজিটাল ডাবল। আমাদের হুম, হুম। যেমন স্টান্টম্যান থাকে না? আচ্ছা। এটা হুম। হচ্ছে ডিজিটাল স্টান্টম্যান। তো ডিজিটাল একটা পুরা স্টান্ট। ডেভ বাতিস্টার একটা মডেল বানানো হইছে যাতে ওই পাটা পাটা জোর জোড়া করে দেওয়া যায়। ওই শটটা করার জন্য। মানে তারপর আমি একটা খুব অদ্ভুত ফিল্মে কাজ করছি। এটা আমার লাইফে। এটা হচ্ছে 'ফিফটি শেডস অফ গ্রে'। হুম। এনিওয়ে ওইটা ওইটা এটা ওইটা নিয়ে কোয়েশ্চেন এ করব কিনা হ্যাঁ, ভাই? এটাতে এটা কোন, হচ্ছে কোন আপনার জিনিসগুলো জায়গা। ভিএফএক্স? মানে আমরা জানতে চাই। এনিথিং আমাদের অ্যান্ড অনেক এভরিথিং। প্রশ্ন। এনিথিং অ্যান্ড এভরিথিং। তো ওইখানে নায়িকার মানে গায়ে আমাদের একটা ট্যাটু ইমাজিনেশন আছে। এর মধ্যে কোন কিছু রিয়াল না।
কোনো না কিছুই রিয়েল না, আবার সবকিছুই রিয়েল, এটাই হচ্ছে ব্যাপার। ও তো নো তার গায়ে একটা ট্যাটু ছিল, তো মেকআপ আচ্ছা আর্টিস্ট অর্ধেক সিনেমায় ট্যাটু মুছছে, অর্ধেক হুম সিনেমায় ট্যাটু মুছতে ভুলে গেছে। আর আমাদের একজনের গিয়ে ওই বসে বসে এই ট্যাটু মুছতে হয়েছে আচ্ছা পুরোটা ফিল্মের জন্য। মানে এইটা একটা মানে কেয়ারলেস ফিল্ম মেকিং বলে আপনি, এরকম এটা অসংখ্য আছে। কিন্তু ভাই ভাই কাজটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, পুরাটা ছবিতে ট্যাটু বুঝতেছে। না না, এরকম যে আমাদের কত অদ্ভুত কাজ করতেছে, যেমন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির জন্য আমার ভুঁড়ি কমাইতে হয়েছে, ওই যে ইসের ওই নায়কের বাপটা যে ইগো ক্যারেক্টার যে করছে কার্ট রাসেলের ভুঁড়ি কার্ট কমাইতে হয়েছে, রাসেল। তার আচ্ছা তার ভুঁড়ি বেড়ে গেছিল। তারপর ইসে একটা পিম্পল হয়েছে বেচারা, এই স্পাইডারম্যানের ইয়াং একটা ছেলে, ওর আচ্ছা পিম্পল হইতেই পারে। কি নো নো টম নো নো, হল্যান্ড? হ্যাঁ টম হল্যান্ড, হি ক্যান নট হ্যাভ এ পিম্পল এন্ড বয় আহ, টিম্পল মুছো। এগুলো অবস্থা মানে, মানে অদ্ভুত, মানে এগুলির না মানে আসলে আহ, এই কনভারসেশন গুলি শুনলেও মজা লাগে, মানে এগুলি খুবই অদ্ভুত কাজ। আমরা উই ডিড সাম রিয়েলি ফানি থিংস, মানে ভাই এখানে একটা জিনিস আমার মনে হলো যে আমরা আসলে যখন নর্মালি চিন্তা করি যে কোন কোন মুভিতে খুব হেভি ইয়ে থাকতে পারে, স্পেশাল এফেক্ট হ্যাঁ থাকতে পারে, রাইট? তখন হুম, আমাদের অবশ্যই মার্ভেলের কথা মনে হয়, সাই-ফাই মুভিগুলোর কথা মনে হয়। কিন্তু হুম, 50 শেডস অফ গ্রে-তে এই যে যে থাকতে পারে থাকতে এক্স্যাক্টলি। পারে, এটা হ্যাঁ এটাই আসলে তো আমরা আপনি জানতাম। না বললে মানে আমরা আসলে জানতামই না যে এই মুভিগুলো তো থাকে। আমি এটা কাজ না এটা করলে জানতে খুবই পারতাম না। মানে এই এখন হচ্ছে ভিএফএক্স ছাড়া আসলে কোনো মুভি কল্পনা করা যায় না। এই জন্য সবাই কল্পনাই যখন করা বলে না যাচ্ছে যে না। আমরা ভিএফএক্স, উই ডোন্ট বিলিভ ইন ভিএফএক্স, এখন একটা নতুন হুম, হুম, ট্রেন্ড চালু হয়েছে যে হুম, ইটস হুম, ইটস কুল টু সে দ্যাট। হুম, ট্রাস্ট মি, আমরা যদি ভিএফএক্স টিমরা কাজ বন্ধ করতাম তাহলে লিটারেলি হলিউড ফিল্ম উড লুক প্রিটি শিটি। মানে আমার হুম, ধারণা আমাদের টিমরে বেশি টাকা পয়সা দেয় না এই কারণে যে এনাফ টাকা পয়সা থাকলে আমরা 1 বছর কাজ করবো না, আর আমরা যদি 1 বছর কাজ না করি পুরো ইন্ডাস্ট্রি ধসে যাবে। কারণ এবং এভরিথিং মানে ধরো এখন ব্যাপারটা কি, স্কাই শুট করবে, হুম, আগে হুম, হুম, আগে আগে কি হতো, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ইতে সূর্যের সময় ধরে শুট করা। এখন তো ওই এক্স্যাক্টলি। শুটটা করতে হলে জাস্ট চিন্তা করো কতজন মানুষ শুট করতেছে, কতজন মানুষের হুম, টাইম, হুম, 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 অ্যাক্টরের টাইম, সময় নাই। এখন কি হচ্ছে, পুরা শুটটা করে নিয়ে যাচ্ছে, আমাদের দিচ্ছে, আমরা স্কাইটা চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে যেই পারছি। স্কাই চাও মনের মতো। তো ওই ফ্লেক্সিবিলিটি থাকে, ওই আপনার এই ওই কথাটা শুনে মনে হলো যে আ আ ভ্যানিলা স্কাই টম ক্রুজ আর ও টম আচ্ছা, ক্রুজের ভ্যানিলা পেনেলোপি। স্কাই ওই ইফেক্টের কথা আমার মনে হচ্ছে যে স্কাই কুড বি ভেরি উইয়ার্ড শেডস, রাইট? এবং হ্যাঁ এটা মানে রিসেন্টলি আমি ওই যে লাস্ট অফ আস এর ইয়ে দেখতেছিলাম। প্রত্যেকটা ব্রেকডাউন, হ্যাঁ। এপিসোডের শেষে তো ওদের একটা ইয়ে থাকে যে উহু, এপিসোডটা কিভাবে করছে। তো উহু। সম্ভবত ফাইনাল এপিসোড বা এরকম আপনি দেখছেন ভাই ইয়েটা? হ্যাঁ, মানে হ্যাঁ, 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 তো হ্যাঁ। ওখানে তো ওই যে ও হচ্ছে ওই যে একটা ফেরিস হুইল থাকে যে যেটা দেখে ও বৃষ্টির মধ্যে ইয়ে দিয়ে ছোট্ট একটা বোট নিয়ে যেতে থাকে। যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো হ্যাঁ, ওখানে হচ্ছে ১ম এ তো ওই পুরো সিনটাই তো হচ্ছে রাতের। তো হ্যাঁ, পরে হ্যাঁ। দেখলাম যে আসলে ওই অনেকগুলো আসলে ইভেন দিনেও দিনে শুট করা, হ্যাঁ, দিনে শুট দিনেও করা, শুট হ্যাঁ, হয়েছে। কিন্তু আসলে হ্যাঁ, পুরো হ্যাঁ। ইফেক্টটাই এমনভাবে পুরো করা একটা হয়েছে রাত করে ফেলছে। যে হ্যাঁ। মনে হচ্ছে যেন রাতে আরকি। তো ইয়াপ, আপনার এই ইয়াপ। কথাটা শুনে মনে হলো যে আসলে সবসময় একই এনভায়রনমেন্ট বা একই যে সিনেমাটোগ্রাফির যে ইয়েটা দরকার হয় স্টোরি টেলিং এ যে এখন রাত বা এখন হ্যাঁ, দিন বা এখন বৃষ্টি হচ্ছে বা এখন গ্লুমি এই জিনিসগুলো সবসময় পাওয়া নাও যেতে পারে এবং হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। হয়তোবা আপনাদের স্পেশাল এফেক্ট বা এসব এসে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতেছে। কারণ ইটস কারণ এখানে হয় কি যে অন স্ক্রিনে যখন মানে অন স্টেজে যখন কাজ করতেছে, অন সেটে প্রায় 200, 250, 300 জন। ইটস এ হুম, হুম, বিগ বাজেট, বিগ সময়। ওই নির্দিষ্ট সময় ওরকম রাতে, ওরকম ঝড়, ওই এস্টাবলিশ করা। আমাদের দেশে আমরা যখন শুট হুম, হুম, করি, হুম, we don't sadly we don't care about people's lives, তাই না? আমাদের তো একটা হুম, বৃষ্টি ভিজতেছে করুক, বুঝুক। হুম, কিন্তু হুম, 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 হলিউডে আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে হুম, ইন্সুরেন্স নিতে হবে। তো এই কন্ট্রোল, ওরা দে ট্রাই টু মেক ইট অ্যাজ কন্ট্রোলড অ্যাজ পসিবল। তো ওই অ্যাজ কন্ট্রোল পসিবল। এনভায়রনমেন্ট এর জন্য দে নিড দ্য ভিজুয়াল এফেক্টস টু মেক দ্য এক্সটেনশন। সেফটির বিষয় আছে একটা সেটে। সেফটিটা আমাদের বিশাল তো ব্যাপার। সেফটি বলতে কিচ্ছু নাই। না, আমাদের যেমন আমার মনে আছে আমরা যখন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 এ আমি কাজ করছিলাম। তো ওদের যে মানে গাড়ির যে চেজ এর সিন গুলি, হুম, হুম, পুরো হুম। চেজটা হইছে হচ্ছে ৩ ব্লকের একটা রেডিয়াসে। বাট আচ্ছা। উই মেড ইট লুক লাইক যে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে। উই ১ ঘন্টা চেঞ্জ দ্য ধরে চেজই ল্যান্ডস্কেপ, হচ্ছে। হ্যাঁ, উই চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ, উই চেঞ্জ দ্য ইভেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 একটা মজার দৃশ্য আছে, ড্রোন চেজ করে। তো হুম, হুম। ড্রোন একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় ভেঙে। তো সেখানে ১ ফ্রেমের জন্য ১ সেকেন্ডও না, মানে ১ ফ্রেম মানে একটা সেকেন্ডের ২৪ ভাগের ১ ভাগের জন্য খালি দেয়াল দেখা যায়।
তো সেখানে বলছে যে, হুম। না এখানে দেয়ালে কিছু থাকতে হবে, ছবি-টবি কিছু একটা। তখন আমাদের যে ম্যাট পেইন্টিং টিম এসে বলল যে, "ছবি কই পাবো?" তো আমার তখন মাত্র স্টুডেন্ট ফিল্ম বের হইছে। তো আমি বললাম যে, "আমার ফিল্মের পোস্টারটা দিয়ে দাও।" তো আমার ফিল্মের পোস্টার ওই বিল্ডিং এ আছে। মানে ওই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এ এক ফ্রেম করে গেলে ড্রোন যখন ঢুকে যায় বিল্ডিং এর মধ্যে আমার সিনেমার পোস্টার দেখা যায়। এটা আমি ছাড়া আর ওই যে ছেলে আচ্ছা। কাজ করছে আমি ছাড়া কেউ জানবে না। বাট মানে এতটা ডিটেইলে কাজ হয় আরকি। এতটা ডিটেইলে কাজ হয় এবং we make it আর the whole purpose a successful visual effects is it's seamless দেখে যেন হুম, হুম, বোঝার হুম। উপায় নাই হুম, হুম। যে এখানে ভিজুয়াল এফেক্টস হইছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। ভাইয়া হোল্ড দ্যাট থট। আমি হুম, আমাদের যারা শুনছে এবং যারা দেখছে তাদের সবাইকে আবারও একবার বলব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, Facebook পেজ লাইক অ্যান্ড ফলো করতে। আর আমাদের yes, যে অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস আছে সেখানে বাংলাদেশি ডায়াসপোরা যারা বিভিন্ন সেক্টরে লিড করছেন, কন্ট্রিবিউট করছেন তাদেরকে প্লিজ রেফার করুন। আমরা তাদের সাথে কনট্যাক্ট করব, তাদেরকে গেস্ট হিসেবে নিয়ে আসব। তো ভাইয়া এই যে আলোচনাটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে হুম, যে উম যে 'ফিফটি শেডস অফ গ্রে' তেও ভিএফএক্স লাগতে পারে। তো এখন yeah, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যখন চিন্তা করি যে যেহেতু আমাদের এই ভিএফএক্স বা সিজিআই এই জিনিসগুলোর ই ই ই ইউজ অনেক কম। হুম, তো আমরা মনে করি কি যে বাংলাদেশে বোধহয় স্টোরি টেলিং টা বা মুভি বা যেকোনো গল্প এমনভাবে বানানো হয় যেন এগুলোর প্রয়োজন না পড়ে। হুম, 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 মানে যাতে দরকার না পড়ে। নাটকে তো অবশ্যই অনেক বাজেট কম। বাট মনে করেন হুম, মুভিতে। কিন্তু হুম, বাংলাদেশের দর্শকদের যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু মনে করেন তামিল, মালায়ালাম, তেলেগু মুভি এই দেখে। এই হ্যাঁ, মুভিগুলোতে কিন্তু এখন অনেক বেশি বিশেষ করে সেম অ্যাকশন-ট্যাকশন গুলোতে না অনেক ধরনের ইফেক্ট তারা ইউস করে। বিশাল দেখে এক্স অভ্যস্ত। বাংলাদেশের দর্শকরা কিন্তু দেখে অভ্যস্ত। তো হুম, বাংলাদেশের মুভিতে ইভেন যদি আমরা চিন্তা করি যে 'ফিফটি শেডস' টাইপের ওপর জাস্ট ড্রামা বা রোমান্টিক মুভি। হুম। এসব মুভিতে আসলে ভিএফএক্স বা এসব আসতেছে না কেন বা আসলে কিভাবে আসতে পারে? আসলে বাজেটটা একটা ১ম বড় ব্যাপার। হুম, ইন্ডিয়ার একটা হুম। ব্যাপারটা বুঝতে হবে। ইন্ডিয়ার ফিল্মের ২ টা জিনিস হয়। এক হচ্ছে ইন্ডিয়ার মার্কেটটা অনেক বড়। ওরা নিজেদের দেশে হুম, একটা হুম। বিরাট বড় মার্কেট। ওরা দেশের বাইরেও একটা বড় মার্কেট আছে। মানে ইন্ডিয়ান যখন রজনীকান্তের সিনেমা মুক্তি হয়, আমাদের হুম, হুম। সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডরা সব অফিস থেকে ছুটি নিয়ে সিনেমা দেখতে চলে যায়। তো এই হুম, যে ওরা ওদের কাছে সিনেমা দেখাটা মানে হচ্ছে গিয়ে যে আমার দেশের প্রতি ভালোবাসা। বাংলাদেশের সিনেমা এখন যখন বাইরে আসে আস্তে একটু এখন রেসপন্স বাড়ছে। কিন্তু হুম, খুব কম। কম্পেয়ার টু দ্যাট মানে ওরা যদি ১০০ হয় আমরা হয়তো ১২, হুম, হুম। 12 হুম, দ্যাটস দ্য ডিফারেন্স। নাম্বার 1 সো আমাদের মার্কেটটা ছোট। এইজন্য আমাদের বাজেটটাও ছোট। নাম্বার 2 যেটা ইন্ডিয়া গত ২০ বছর ধরে মানে এখানে মানে আমি তো এই ফিল্ডে ১২ বছর ধরে আছি। হুম, তা হুম। আমি যখন ১ম ভিজুয়াল এফেক্টস এর জবটা শুরু করি, এটা একটা কোম্পানির নাম ছিল মুভিং পিকচার্স কোম্পানি। স্যাডলি হুম, যে হুম। কোম্পানিটা এখন ব্যাংকরাপ্ট হয়ে গেছে আসলে। হুম, ওই হুম। কোম্পানিটা আমি যখন ২০১৪ সালে জয়েন করি, মানে ১১ বছর আগে, তখন মাত্র ব্যাঙ্গালোরে একটা অফিস কিনছে। মানে ব্যাঙ্গালোরে ওদের একটা আউটসোর্স করতো অ্যান্ড দে বট দেম অ্যান্ড দে মেড এ ব্যাঙ্গালোর ব্রাঞ্চ। তো ওই অফিসে ১৫০ জন মানুষ ছিল। Before they went bankrupt, that office had 1,500 people in a span of 12 years. হুম, এবং হুম। আগে ওরা শুধু রোটোস্কোপিং, ম্যাট পেইন্ট নো সরি রোটোস্কোপিং, পেইন্ট মানে আউটসোর্সিং এর টেকনিক্যাল কাজগুলি করতো, ক্লিন আপ কাজ। They ended up doing the full film মানে জাঙ্গল বুক থেকে শুরু করে লায়ন কিং এর ফুল ফিল্ম একদম হুম। অ্যাসেট বানানো থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে ফাইনাল আউটপুট পুরোটা কাজ ব্যাঙ্গালোরে করতো। আচ্ছা। তো ইন্ডিয়ায় একটা বিশাল পুল আছে আর্টিস্টের। তো তারা যখন হলিউডের ফিল্মে কাজ করতে পারে না, তখন তারা লোকাল ফিল্মে কাজ করে। বুঝতে পারছি। হুম। এবং তাদের অনেক লোকাল বিজনেসে ডু ইউ নো হু ইজ দ্য বিগেস্ট ইনভেস্টর ইন ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টর ইন ইন্ডিয়ান ভিজুয়াল এফেক্টস ইজ শাহরুখ খান। রেড হুম। চিলিজ। রেড চিলিজ। অ্যাকচুয়ালি রেড আচ্ছা। চিলিজ ভিএফএক্স এবং রেড চিলি ভিএফএক্স ইজ ইন্ডিয়ার এখন ওরা পার্টনার্ড উইথ আইএলএম ইন্ডাস্ট্রিয়াল লাইট ম্যাজিক যেটা হচ্ছে জর্জ লুকাসের কোম্পানি হুম। যারা হচ্ছে স্টার ওয়ার্স বানায়। তো ওদের পাইপলাইনটা ওরা ইউজ করে। তো তাদের ওয়াও! জায়গায় তো why wouldn't they be that level good? সো এটার আমাদের ভাইয়া দেশে সা আম- সা না হ্যাঁ। হুম, আমাদের দেশে কিভাবে করা সম্ভব? আমাদের দেশে ২ টা কারণে হয় না। এক হচ্ছে আমাদের পরিকল্পনার একটা অভাব থাকে। হুম, হুম। কারণ আমরা যখন এই ভিজুয়াল এফেক্টস এ কাজ করি whether it is 50 Shades of Grey or whether it's Spider-Man অন সেট ভিজুয়াল এফেক্টস এর লোক থাকে। তারা যে আচ্ছা। কাজটা করে তারা অন সেটে ডেটাটা নিয়ে আসে। কি ডেটা?
কি লাইট সেটআপ হইছে। মানে ধরো আমি হুম, এখানে হুম, বসে আছি, আমার যে মাথার উপরে লাইট আছে। এখন হুম, যদি এখানে ভিজুয়াল এফেক্টস এর একটা টিম আসে, সে একটা বল নিয়ে আসবে। সে বলের একটা সাইডে থাকবে হচ্ছে রিফ্লেকটিভস, আরেকটা সাইডে থাকবে ম্যাট। এইটা হুম, হুম, ধরে সে লাইটের সেটআপটা দেখবে যে আমার এখানে হুম, লাইটটা কিভাবে হবে। এখন আমার এই ফুটেজটা তুমি শুট করলা, শুট করে তুমি নিয়ে গেলে একটা ভিজুয়াল এফেক্ট স্টুডিওতে। ওই ডেটাটা আছে যে আমি কোন 3D স্পেসে আমি কোথায় বসে আছি হুম, হুম, এবং আমার কিরকম লাইট আছে। এই টোটাল হুম, ডেটা ইনফরমেশনটা যখন দেওয়া হয় ভিজুয়াল এফেক্টস এর টিমে, এখন তুমি বললা যে আমারে চেঞ্জ করে একটা রোবট বানাইতে হবে। হুম, হুম, এই যে আমার যে লাইটের ডেটাটা, এই হুম, হুম, ডেটাটা আছে তো, যখন আমি রোবটটা বানালাম তাকে ওই লাইটের ডেটাটায় বসালো। তখন আচ্ছা। মনে হয় যে রোবটটা আমার এই জায়গাটাই বসে আছে। আমার যেমন এই যে হুম, শ্যাডো পড়তেছে, ওই রোবটের ওই হুম, শ্যাডোটা পড়তেছে। সো ইট এক্সাক্টলি। ম্যাচেস। সো ইট ডাজন্ট ফিল লাইক ইট আউট অফ প্লেস। আমরা যখন ভিজুয়াল এফেক্টস করি অধিকাংশ সময় আমরা ওই ডেটাটা নেই না অন সেটে। আমরা জাস্ট যেয়ে বলি যে একটা কিছু করে দেন। তো হুম, যার হুম, ফলে হুম, 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 আমাদের দেশি প্রোডাকশনে যখন ভিজুয়াল এফেক্টস মনে হয়, দেখে মনে হয় যে তেল জল মিশ খাইছে। মানে কিছু জানি এক্সাক্টলি, একটু উঠে আসছে জিনিসটা এক্সাক্টলি। হুম, মিশে হুম, নিয়ে। হুম, 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 কারণ ওই লাইটের ডেটাটা নাই আমাদের কাছে। হুম, ইনফরমেশনটা নাই। হুম, হুম, সো হুম। ওই পরিকল্পনাটা আমরা করি না। ২ কিন্তু হচ্ছে ভাই আমাদের বাজেট বাংলাদেশে নেই। কি সরি সরি না, না, মানে বলো, বলো একটা প্লিজ না। হ্যাঁ হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল তো বাংলাদেশে কি আসলে মনে করেন যে ঠিক আছে আমি বুঝতে পারতেছি বাজেটের কারণে হোক বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো এগুলো ইমপ্লিমেন্ট করা পসিবল না হয়তো বাট আমাদেরও তো আসলে একটা বড় মার্কেট আছে হুম, যেটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট হুম, মনে হুম, হুম, করেন যে আমরা কি ওখানে একটা মানে ইন্ডিয়ায় যেরকম একটা আউটসোর্সিং এর জন্য এক কোম্পানি ইনভেস্ট করছে হুম। আমাদের কি ওই ইনফ্রাস্ট্রাকচারটা আগে গড়ে তোলা উচিত বা ওই ইনফ্রাস্ট্রাকচারের 100 দিকে আগে শুরু করা উচিত 100% করা উচিত এবং আমাদের দেশে ইনফ্যাক্ট আমি নিজেও চেষ্টা করছিলাম। উই ফেইল এটা নানা কারণে। এটা আসলে এই গল্প এখন এখানে বলার সম্ভব না। বাট মানে আসলে ইনভেস্ট করা উচিত, ইনভেস্টটা করা উচিত ফর এ লং টার্ম। মানে এইসব জিনিসটা না আচ্ছা। ওভারনাইট হয় না। আমাদের দেশে হয় কি আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা চাই খুব দ্রুত। আমি আজকে হুম, ইনভেস্টমেন্ট করলাম, আমি সামনের বছর প্রফিট পাবো। না, এই ধরনের স্টুডিওগুলি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ধরে ইট টেকস টাইম। আর হুম, আর হুম, আমাদের মানে ওয়ার্ল্ডের বিগেস্ট আউটসোর্সিং হাব হচ্ছে ইন্ডিয়া, সেকেন্ড হুম, হাব হচ্ছে চায়না। ওদের সাথে যখন আমরা কম্পিট করতেছি, দে হ্যাভ বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রি। আমরা তো হুম, গ্রাউন্ড লেভেল থেকে উঠাচ্ছি। মানে ইন্ডিয়ার কিছু স্টুডিওতে, একটা স্টুডিওতে যে পরিমাণ অ্যানিমেটর আছে, আমাদের পুরো বাংলাদেশে সেই পরিমাণ অ্যানিমেটর নাই। সো হুম। এটা তো ডেভিড গলায়াতও না। মানে এটা একটা বিয়ন্ড, হুম মানে ওরা একটা মানে আমরা হোল আসলে আদার লিগ। শুরুই করিনি এখনো। আমরা আমরা শুরুই শুরু করিনি। করে নেই তো এখন আমাদের নেই যেটা করা উচিত, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্যাক্টফুলি শুট করা। মানে যেমন একটা খুব ভালো উদাহরণ হচ্ছে নুহাশ হুমায়ুনের মশারি, যেটা হচ্ছে মাল্টিপল অস্কার শর্টলিস্টেড, অস্কার অ্যাক্রেডিটেড ফিল্মে পুরস্কার পেয়ে অস্কার শর্টলিস্টেড ছিল হুম ওই বছরের ফিল্মটা। ও যখন ওই ফিল্মটা পিচ করে, আই স্টিল রিমেম্বার দ্য আইডিয়া। তো আমার সাথে ওর কথা হইতেছে, তো আমার বলতেছে যে আই এম থিংকিং অফ এ সাইফাই যেখানে মশা হচ্ছে ভ্যাম্পায়ার। আমি বললাম, ও মাই গড, সাচ এ কুল আইডিয়া, ইটস সোল্ড। তো তখন আমার ওই বাংলাদেশের কোম্পানিটা ছিল, তখন আমি ওদের বললাম যে তোমরা এই ফিল্মটা কাজ করো। হুম, তখন হুম, ওরা বলল যে না ভাইয়া, এটা তো আসলে ওনার ওরকম বাজেট টাজেট নাই। আমি বললাম, সাম ওয়ার্ক ইউ ডোন্ট হ্যাভ টু ডু ফর মানি, জাস্ট ডু ইট, হুম, ইট উইল বি গ্রেট। ওরা করলো না। টু গিভ ক্রেডিট টু নুহাস, হি লার্ন দ্য প্রসেস, হি লার্ন হাউ টু ডু ইট অ্যান্ড হি শট ইট সো ইন্টেলিজেন্টলি যে হুম, অনেক ছোট ভিএফএক্স করছে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বেশি। অ্যান্ড হুম, ইট ওয়ার্ক রিয়েলি ওয়েল, কারণ হরর স্পেসে খেলছে, জাম্প স্পেসে খেলছে, এডিট কাটে খেলছে, সাউন্ড দিয়ে খেলছে। মানে ইফ ইউ লুক এট সাম রিয়েলি গুড ফিল্ম লাইক জুরাসিক পার্ক, যে অরিজিনাল জুরাসিক পার্কটা যদি ইফ ইউ আইসোলেট অ্যাকচুয়াল টাইম, আমরা ডাইনোসর দেখি খুব কম হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। পুরোটা ফিল্মে, জাস্ট মানে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করছে। তো একটা ফিল্ম তো একটা হুম, এক্সপিরিয়েন্স। তো আমরা ভিজুয়াল এফেক্টস ভাবেই মনে করি যে ও বিশাল করে ফেলবো না, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ইট ভেরি সাটল ওয়ে অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট ওয়ে, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ওয়ান্ডারাস থিংস। ভাইয়া বাংলাদেশে আমি অনেক চেষ্টা করতেছি, অনেকে ভালো করতেছে, আশা করি আরো ভালো করবে। বাট এই যে আমাদের আপনার কি মনে স্কুলের আছে ওই আমি আমাদের 90s এর দিকে বিটিভিতে একটা নাটক হয়েছিল। সম্ভবত শহীদুজ্জামান সেলিম ছিল সেই নাটকটায়। এটা একটা সাই-ফাই নাটক ছিল। আ আচ্ছা, রোবট এবং আ আ আ হি আ আ অনেকটা হচ্ছে যে বায়োবট টাইপের বলে না? আচ্ছা হিউম্যানয়েড আচ্ছা হ্যাঁ ইয়ে হ্যাঁ টাইপের। হ্যাঁ আপনার কি মনে আছে ভাইয়া এই সাই-ফাই আহ, নাটকটা? আমার মনে পড়তেছে না, মনে না, পড়তেছে না। এইজন্য আমি বলতেছি যে ওই সময়ে হচ্ছে আমার বাবা খুব মুভি দেখতেন এবং হুম, আমরাও ছোটবেলা থেকে অনেক মুভি দেখছি। সো আমার মনে আছে যে
টার্মিনেটর 2 তখন আসলো। ইত্যাদিতে একটা পর্ব হয়েছিল যে টার্মিনেটর 2 কিভাবে বানালো। আপনার ওই হুম, এপিসোডটার কথা মনে আছে নাকি ইত্যাদির? তো আচ্ছা। আমরা হচ্ছে তখন একটু হলেও এক্সপোজড হইছি যে আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে বাই দিস টাইম তো মনে করেন যে অ্যা আমি ব্যাক টু দ্য ফিউচার ট্রিলজি দেখে ফেলছি। তো হ্যাঁ, হ্যাঁ। আমরা মানে তখন সাই-ফাই, টাইম মেশিন এসব মানে একটা মাথায় ঢুকে গেছে। তো হুম, পিটিভিতে দেখিয়ে ওটা মানে আমি বুঝতে পারতেছিলাম যে আসলে তখন তো ভিএফএক্স বা এরকম কিছুই নাই বাংলাদেশে। বাট তারপর দে হ্যাঁ, ট্রাইড মানে একটু ধোঁয়া বের হচ্ছে, হ্যাঁ, দরজা হুম, খুলে যাচ্ছে অনেকটা মনে হচ্ছে স্পেসশিপ এবং গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল। গল্পটা এরকম ছিল সম্ভবত একটা রোবট সেন্টিনিয়াল হয়ে যায় বা এরকম কিছু আরকি। তো আচ্ছা, আচ্ছা, সম্ভবত শহীদুজ্জামান সেলিমই ছিলেন, উনি সম্ভবত রোবটটা ছিলেন বা এরকম আচ্ছা। কিছু। তো আমি খুব একদম আর্লি 90s। তো আমার কাছে হুম, মনে হয় যে এই যে মানে আমাদের ইন্টেলেকচুয়াল জায়গাটা থেকে এই জিনিসগুলো ক্রিয়েটের যে বিষয়টা, বিশেষ করে হুম, উম আ অনেক সময় মনে হয় যে মুভি বা মানে অ্যাক্টিং এবং অনেক কিছুই তো জড়িত। কিন্তু যদি হুম, আপনি অ্যানিমেশনের কথা চিন্তা করেন, হুম। তাহলে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু মানে ডিজিটালি ক্রিয়েট করা সম্ভব। মানে আপনার আসলে বাট ডিজিটালি বলতে আপনার আম হয়তোবা একজন অ্যাক্টর, অ্যাক্ট্রেস লাগবে না। আপনার একটা ইন ইন নিয়ার ফিউচার লাগবে না মনে হচ্ছে। কিন্তু মানে আমাদের দেশের এম এ ওই মানে ওয়েস্টার্ন কালচার এখনো তো আমরা ওই পর্যায়ে মানে কল্পনাই করতেছি না। বাট হুম, যদি প্রায় ৩০-৩৫ বছর আগের মুভিগুলো দেখি, বিশেষ করে হুম, ইভেন মানে এখন যদি চিন্তা করি ম্যাট্রিক্স আসলে চলে হুম। আসছে ওহ! প্রায় ৩০ বছর হয়ে যাচ্ছে ৩০ বছর হয়ে গেছে ম্যাট্রিক্স। ম্যান! ওহ ম্যাট্রিক্স এর মাই রাইট? গড! মানে হুম। এখনো ম্যাট্রিক্স দেখলে আসলে কখনোই মনে হয় না যে এটা এত পুরনো ইফেক্ট গুলো। So far ahead of its time, Matrix. Oh মানে my god. আমরা আমাদের আমাদের ক্রিয়েটিভিটিতে বাজেট একটা তো অবশ্যই বিষয়। আমাদের হুম। কি মানে আমরা কি এই বিষয়গুলো আসলে এক্সপ্লোর ও একদম করতেছি না? এটা কোন এক ধরনের আমাদের আম আমার ধারণা আমরা আমরা অনিচ্ছার চেষ্টা জায়গা আছে বা কারণ না, না অনেক এই জিনিসগুলো তো আমরা দেখতেছি মানে বাংলাদেশী দর্শক হিসেবে। এগেইন আম 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 সময়ের একটা ব্যাপার। আমরা সময়টা দেই না। এটা কিন্তু প্রচুর সময় লাগে। একটা হলিউডের সিনেমা যদি আমি বলি, আমরা আ মানে ওই যে বলতেছিলাম যে আমরা যখন স্ক্রিপ্টটা লেখা হয়, স্ক্রিপ্টটা লেখার পর থেকেই ভিজুয়াল এফেক্টস এর কাজটা শুরু হয়ে যায়। আমরা স্ক্রিপ্টটা হুম, পেয়ে আমাদের ভিএফএক্স সুপারভাইজার আর প্রোডিউসাররা সেটা ব্রেকডাউন করতে থাকে যে কি কতগুলি বোমা ফুটবে এখানে, হুম, কতগুলি হুম, হুম, ঘটবে, কি ডিজিটাল অ্যাসেট আছে, কি সেট বানাতে হবে। তো এই যে একটা সময় একটা প্রিপারেশন লাগে। আমরা আসলে ওই সময়টা দেই না। we don't give সময় আমরা এনাফ আমরা যদি এনাফ সময় দেই তাহলে কিছু জায়গায় বাজেট কম লাগে। একটা উদাহরণ দেই যেমন জাপানে গত বছরে বা তার আগের বছরে জাপানিজ একটা ফিল্ম 'গডজিলা মাইনাস ওয়ান' যেটা হুম, ভিএফএক্স হুম, এর হুম, জন্য অস্কার জেতে। হুম, পুরা হুম, ভিএফএক্স এর বাজেট ছিল $4 মিলিয়ন। $4 ওকে। or $5 মিলিয়ন মানে যেটা হচ্ছে একটা হলিউডের $100 মিলিয়ন বাজেট থাকে। মানে ব্যাটম্যান ভার্সাস হুম, সুপারম্যানের বাজেট ছিল 100 সামথিং মিলিয়ন ডলার শুধু ভিজুয়াল এফেক্টস এ। তো আচ্ছা। ওরা $4 মিলিয়ন বাজেট ওরা কিভাবে করছে? ডিরেক্টর was VFX supervisor before. So he হুম, knew how to shoot a film that is suitable for visual effects. Number 2, সেসব সিনিয়র আর্টিস্ট দিছে। ২০ জনের একটা টিম ছিল না ২৫ জনের সবাই সিনিয়র আর্টিস্ট। সাধারণত আচ্ছা। বড় স্টুডিওতে জুনিয়র থাকে, মিড থাকে, সিনিয়র হুম, থাকে। হুম, 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 সে হচ্ছে শুধু সিনিয়র ২০ জন। আর মাঝখানে কোনো সুপারভাইজার রাখে নাই। সরাসরি সে প্রত্যেকটা জিনিস অ্যাপ্রুভ করছে। বিকজ হি নিউ হাউ ইট আচ্ছা। ওয়ার্কড ফর দেম। সো ওয়েন আমাদের মতো দেশে এখন আসলে মানে নুহাস ইজ ডুইং দ্যাট I think Nuhash is doing that very successfully. যে a smart, intelligent director who knows how to film হুম, that with his limited resource the best possible হুম। output যাতে বের মানে করে আপনি আসে যদি এবং এটা খুব প্রি-প্ল্যান করেন ভালোমতো হ্যাঁ, তাহলে হ্যাঁ। বাজেটটা হয়তোবা অনেকটা কমায় আনা সম্ভব। এক্সাক্ট এবং এইটার হুম, হুম, প্রমাণটাই হচ্ছে যেমন ওর 'মশারি' ফিল্মটা অস্কারের শর্টলিস্টে চলে আসলো। তারপর যে ও 'পেট কাটা স' মাল্টিপল ফেস্টিভালে গেল। 'পেট হুম, কাটা হুম, স' পার্ট 2 ও কিন্তু মাল্টিপল ফেস্টিভালে গেল। এবং ওখানে যে সাটল ভিজুয়াল এফেক্টস গুলি ওর আর ওর টিমটা করছে ভেরি খুব সাটল ভাবে করছে হুম, এবং হুম, হুম, খুবই কম খরচে কিন্তু ওই যে ইন্টেলিজেন্ট ভাবে শুট করছে। সো বুঝতে ইউ পারছি। নিড somebody who will think about it, who will plan ahead in time and you'll work with a tight team to get it হুম। done. মানে তো এই এইখান থেকে এই ডিসকাশনটা থেকে একটা মজার জিনিস আসলো। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে একটা আসলে আপনার মানে এডুকেটেড ইয়েটা যেটা বলে যে আপনার যদি মানে হ্যাঁ, একটা ইকোসিস্টেম থাকে যে ইকোসিস্টেমটা সবাই জানে আসলে কিভাবে করতে হবে। বিশেষ করে রাইট। আপনি যেটা বললেন যে যারা একদম শুরুতে থাকে মানে
ডিরেক্টর বা প্রোডিউসার তারা যদি আসলে জানে সিস্টেমটা কি, কিভাবে হুম, করতে হুম। হয়, এই হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা যদি থাকে, তারা আসলে এটা প্রি-প্ল্যান করতে পারে। তো আমাদের হ্যাঁ। দেশে আপনার কি মনে হয় যে আমরা যদি এরকম একটা ইকোসিস্টেম করতে চাই, প্রফেশনাল ট্রেনিং অথবা একাডেমিক ট্রেনিং এবং আমা এটা যদি আমরা এট লিস্ট বাংলাদেশের মুভিগুলো না হোক, যদি আমরা ফ্রিল্যান্সিং করতে চাই বাইরের কোনো প্রজেক্ট, তাহলে হুম। ইকোসিস্টেমটা আমরা কিভাবে করে তুলতে পারি? বাংলাদেশে কিন্তু প্রচুর ফ্রিল্যান্সাররা কাজ করছে এবং তারা অধিকাংশ হচ্ছে নিজেরা শিখে। যেমন আমি একটা ছেলে আচ্ছা। চিনি শুভ, ও হচ্ছে বগুড়ায় বসে হলিউডের মাল্টিপল প্রজেক্টে কাজ করছে মানে লিটারালি। ওয়াও! ও ওয়াও! হুম, হুম। মানে ইয়াং শেলডন থেকে শুরু করে ইয়াং রক, তারপর মাল্টিপল টিভি সিরিজ, মাল্টিপল মুভিতে বগুড়ায় বসে কাজ করে রেগুলার কোনো এবং সে একটা টিমও হুম, বানায় ফেলছে। তারপর আমি চিনি ভিডিও গেমে কাজ করে তানভীর ভাই। হি ইজ এ সিজি অ্যাসেট আর্টিস্ট। উনি এখন আর্ট ডিরেক্টর। হি ওয়ার্কড অন গেমস লাইক গড অফ ওয়ার, কল অফ হুম। ডিউটি। মানে উনি নিজে স্বশিক্ষিত, উনি বাংলাদেশ থেকে দে হায়ার্ড হিম ফর এ চাইনিজ স্টুডিও। পরে বাংলাদেশ থেকে ওনাকে হায়ার করে নিয়ে গেছে মন্ট্রিয়ালে পিআর দিয়ে, যে আসো ওয়াও! আমি তোমাকে ওয়াও! জব দিয়ে হুম, হুম, পিআর হুম, দিয়ে বিকজ অফ হিজ ওয়ার্ক। অ্যান্ড ইফ ইউ গো টু হিজ আর্ট স্টেশন, তার যে আর্ট স্টেশনের প্রোফাইলটা, ইউ হুম, লুক এট হিজ ওয়ার্ক, দ্য বিউটি অ্যাবাউট আমাদের ফিল্ডটা হচ্ছে যে ইউ ওয়ার্ক উইথ ইমেজেস, এন্ড হুম, হুম, ইমেজেস আর ইউনিভার্সাল। আপনার আইএলটিএস দিতে হবে না, আপনার টোফেল দিতে হবে না, আপনার ইংরেজি জানতে হবে না, মোটামুটি ইংরেজি আপনি বুঝতে পারতেছেন, যাতে ডিরেক্টর আপনাদের কি বলতেছে আপনি সেটা বুঝতেছেন। হ্যাঁ, দ্যাটস ইট, দ্যাটস অল ইউ নিড। অ্যান্ড ইউ নিড টু বি এবল টু ক্রিয়েট ইমেজেস দ্যাট আর ব্রেথ টেকিং, দ্যাট হুম, অ্যাড্রেসেস অল দ্য নোটস। আর এই ইমেজটা আমি কিভাবে জানবো? আমি জানি কি টুলসটা আছে, মায়া, হুম, নিউক, হুম, হুম। হুডিনি, এই সফটওয়্যারটা আমি জানি। হুম, হুম। অসংখ্য টিউটোরিয়াল আছে ফ্রি, অসংখ্য। এক্সাক্টলি, You এক্সাক্টলি। learn it, you practice it, you put it out there. If you are good, they will hire you. Trust me. হুম। এখানে কোনো নেপোটিজম নাই। আমাদের এই ফিল্ডে লিটারালি কোনো নেপোটিজম নাই। If you are good, গুড you'll টু get নো। hired. হুম, হুম। If you are not good, you will not get hired. It's very simple. Very, very, তো ভাইয়া very simple. এখানে একটা জিনিস আমার আপনার এই গল্পটা শুনে খুব একটা ইন্সপায়ারিং একটা বিষয় যে আপনি বললেন যে বগুড়া থেকে একজন করতেছে। তা হুম, আমি এই জায়গাটায় এসে একটা জিনিস জানতে চাবো সেটা হচ্ছে যে আসলে রিসোর্সেস কিরকম দরকার? যদি মনে করেন মানে আমার কাছে মনে হয় আমি যেহেতু মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের আমি প্রচুর সিমুলেশনের কাজ করি মানে ইঞ্জিনিয়ারিং আচ্ছা, সিমুলেশন। হ্যাঁ, হ্যাঁ, সেগুলোর জন্য হ্যাঁ। কিন্তু আমাদের বেশ ভালো রিসোর্স লাগে। যেমন ভালো রিসোর্স আমি লাগে, হ্যাঁ। যখন রিসার্চ করছিলাম আমার পিএইচডির আমাদের কম্পিউটেশনাল পাওয়ার মানে আমরা দেখা গেছে আমি হচ্ছে ইউনিভার্সিটি টেক্সাস অস্টিনের একটা সুপার হুম, কম্পিউটিং ফ্যাসিলিটি আছে সেটা ইউজ করতাম। সেখানে আমার আচ্ছা, প্রফেসরের ফান্ডিং এর সাথে কিছু রিসোর্স কিছু হ্যাঁ, আওয়ার্স এবং কোর্স তার কেনা ছিল। আমরা ওভাবে সিমুলেশন সাবমিট করতাম। সেটা আসতো। তো একটা হ্যাঁ। ভালো রিসোর্স দরকার হয়। ইয়াপ, তো ইয়াপ। আমার ঠিক একই কারণে আমার একটু ছোটখাটো ফটোগ্রাফি এবং আপনি যে সফটওয়্যার গুলোর কথা বললেন মায়া এবং আমি হচ্ছে খুব ব্লেন্ডার যেহেতু ফ্রি ওপেন হ্যাঁ, সোর্স আমি ব্লেন্ডার ফ্রি, সবাই এখন ব্লেন্ডার ইউজ ব্লেন্ডারে করে। কাজ করছি এবং ব্লেন্ডারের আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে আপনি হ্যাঁ। সিএফডি বিভিন্ন ধরনের কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স এর বিভিন্ন জিনিস আপনি খুব সুন্দর করে সিমুলেট করতে পারবেন। এই বছর আ অস্কারে যে জিতলো যে মুভিটা অ্যানিমেটেড ফিল্ম ফ্লো, মেড এন্টায়ারলি আউট অফ ব্লেন্ডার। হ্যাঁ। তো তো আমার কাছে মনে হয়েছে যে যখনই আমি করতে গেছি ব্লেন্ডার যদিও ওপেন সোর্স কিন্তু একটা সামান্য জিনিস রেন্ডারিং করতেও আসলে অনেক অনেক সময় লাগে। ভালো গ্রাফিক্স পাওয়ার জিপিইউ এসব লাগে। হুম, তো হুম, বাংলাদেশের ক্ষেত্রে যদি কেউ মনে করেন ফ্রিল্যান্সিং বা নিজেই শিখছি কারণ আপনি যেটা হুম, বললেন যে এই মুহূর্তে পৃথিবীতে মানে নলেজ যেটা হয়ে গেছে বা টিউটোরিয়াল যেটা হয়ে গেছে আমার কাছে মনে হয় যে ইগনোরেন্স ইজ জাস্ট এ চয়েস। আমি জানি না কোনো কিছু এটা জাস্ট আপনার পার্সোনাল চয়েস। বাট আপনি যদি হুম, জানতে চান দেয়ার আর হ্যাঁ, মাল্টিপল রিসোর্সেস রাইট? 100%, হ্যাঁ। তো বাংলাদেশের কাছে আমার মনে হয় এইসব ফ্রি রিসোর্সেস গুলো তো একদম সবার জন্যই ফ্রি। কিন্তু সে হুম, যদি করতে চায় নিজে থেকে হুম, হুম, তার জন্য আসলে কিছু ভালো রিসোর্সের দরকার যেমন একটা ভালো কম্পিউটার বা এরকম কিছু। হুম, তো এই ধরনের বিগ প্রজেক্ট গুলো আপনারা যেগুলো করেন, একটা হুম, হলিউড মুভি এরকম একটা মুভির একটা ছোট্ট ৫০০ টা শট, ৫০০ টাও না হয়তোবা ৫০ টা শট যদি বাংলাদেশের কোনো একটা অ্যানিমেশন বা ভিএফএক্স টিম পায়, তাদের হুম। আসলে কি ধরনের রিসোর্সের দরকার হবে? বাংলাদেশে এখন ফুল কাজ 50টা করার মতো কোনো স্টুডিও নাই। ফুল কাজ। আচ্ছা। আউটসোর্সিং ফ্যাসিলিটির হুম, যেটা যে টেকনিক্যাল কাজ সেইটা হয়তো করতে পারে। রিসোর্স হুম, যেগুলি হুম, হুম, লাগে হুম, সেটা হচ্ছে গিয়ে যে খুব ভালো ইন্টারনেট লাগবে নাম্বার 1। হুম, হুম, এটা হুম। নিয়ে কোনো কথা নেই। খুব ভালো ইন্টারনেট লাগবে। আচ্ছা, নাম্বার 2, ইউ নিড রেন্ডার ফার্ম। রেন্ডার ফার্মের একটা মজার ব্যাপারটা হচ্ছে যে রেন্ডার ফার্ম ইউ ক্যান রেন্ট। আচ্ছা। চাইনিজ অনেক রেন্ডার ফার্ম আছে যেখানে হচ্ছে যে আমি ভাড়া নিবো জাস্ট ১ দিনের জন্য, ২ হুম, দিনের হুম, জন্য। হুম, হুম, হুম। এবং খুবই কম খরচে ওই ইন্টারনেট স্পিডের মাধ্যমে তুমি ওখানে জবটা সাবমিট করবা, ওখানে রেন্ডার হয়ে তোমাকে দিয়ে দিবে।
আচ্ছা। So you don't have to আচ্ছা locally render. And হুম, হুম, number হুম। 3, you do need a good machine. আর এখানে ব্যাপারটা কি, আমি ক্রিকেট খেলতে চাই, আমি হুম, হুম। কাউন্টি ক্রিকেট খেলবো বা বাংলাদেশ জাতীয় দলে খেলবো, আমি তো আচ্ছা। আজকে সকালবেলা ব্যাট নিয়ে বলতে পারি না যে আমি ক্রিকেট বাংলাদেশ জাতীয় দলে খেলবো। আমার তো আগে প্র্যাকটিস করতে হবে, তারপর ফার্স্ট ডিভিশন খেলতে, থার্ড ডিভিশন খেলতে হবে, তারপর সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, তারপর গিয়ে যুবলীগ, হুম, 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 তারপর হুম, তারপর উঠতে হবে। সো when you are starting the learning the process, হুম, হুম, you don't need the top notch computer যেটা দিয়ে আমি সবকিছু করে ফেলবো, you cannot do it. Pick a discipline and pick the basic setup, এই হুম, সেটআপের হুম, হুম। ইনফরমেশন গুলিও পাওয়া যায়, দেন স্লোলি বিল্ড আপ, আস্তে স্লোলি আস্তে বিল্ড আপ। জিনিসটা অ্যাড করো, স্লোলি হুম, বিল্ড আপ হুম, করো। হুম। আর রেন্ডারটা লোকালি না করে অনেক কিছু ভাবে করা যায়, সেটা হচ্ছে গিয়ে যে ওই চাইনিজ এখন প্রচুর রেন্ডার ফার্ম আছে, ইউ ক্যান জাস্ট, আচ্ছা, এন্ড বুঝতে ইটস পারছি। ভেরি রিজনেবল, ভেরি হুম, হুম, রিজনেবল। হুম, হুম, আচ্ছা হুম। ইভেন এই এই অ্যামাজনেরও কিছু আছে যেগুলি খুব রিজনেবল, মানে খুব এই ইজিলি করা এই যায়। যে রেন্ডার যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে এই যে চায়নায় পাঠায় বা অ্যামাজনে আপনি যে রেন্ডার ফার্মের মাধ্যমে করা যায়, এই জিনিসটা জানাটাই আসলে মানে হ্যাঁ, অনেক হুম, দূর নিয়ে যেতে পারে আর কি। হুম, 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 ইয়ে হুম। মানে কারণ এটা ভালো আরেকটা একটা ইনফরমেশন হ্যাঁ, আমরাও এটা জানলাম যে খুবই এটা ভালো আছে। একটা হুম, ইনফরমেশন ভাইয়া। এখানে কিন্তু আর কমিউনিটি না, আমাদের কমিউনিটি না খুব ভালো। ইফ ইউ গেট স্টাক, অল ইউ হ্যাভ টু ডু ইজ রিচ আউট টু আ রেডিট ভিএফএক্স এর গ্রুপে, যে হুম, আমি হুম, এটা হুম, হুম, আটকায় গেছি, আমাকে কিছু হেল্প করতে পারবে? হুম, কারণ হুম, হুম, হুম। এনিবডি অ্যান্ড এভরিবডি হু হ্যাজ ওয়ার্কড থ্রু দিস হ্যাভ, হুম, মানে এই সমস্যাটা কারো না কারো হইছে। মানে ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান এন্ড দে না উইল ভাই হেল্প। আমি ঠিক এটা আছে? গেম এটা এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও দেখছি ভাইয়া। মানে হ্যাঁ, যারা এ- এই মানে এটা এই ভাইয়া আসলে কমিউনিটিটা কিন্তু বেশ নার্ডি কমিউনিটি। মানে ইয়াপ, গেম ইয়াপ, ইয়াপ। ডেভেলপমেন্ট এটা আমি ভাইয়া সব নার্ডি কমিউনিটিতেই আছে। মনে হুম, করেন যে আমি আমি প্রচুর ইয়াতে হেল্পফুল। আটকে গেছিলাম। হ্যাঁ, এই যে প্রোগ্রামে মানে আমার আমার থিসিসের সময় হুম, একটা কোডিং এ আটকে গেছিলাম আর কি। সো ফার্স্ট অফ অল আমার এলএসইউ তে যারা ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে হেল্প নিলাম। হুম। তারা করছে, কিছু জিনিস সলভ হয় নাই। তারপরে আমরা যে এই বিভিন্ন জায়গায় গুতাইছি, সবাই মনে করেন যে কোনো না কোনো ভাবে কিছু না হ্যাঁ, কিছু ইনফরমেশন দিছে। মাস্ট, এট দ্য মাস্ট। এন্ড অফ দ্য ডে ওইটা কিন্তু আমার সাবমিট হয়েছে, আমি ওটা দিয়ে থিসিস দিছি, ইয়াপ, পাশও করছি। ইয়াপ। হুম, সো হুম। মানে ইট ওয়ার্কড আউট। সো নার্ডি কমিউনিটির ব্যাপারগুলো আসলে মানে হ্যাঁ, কারণ খুবই কি ইন্টারেস্টিং। এখানে ২ টা জিনিস হয়। এখানে আমরা মনে করি যে একজনের হেল্প করলে হয়তো গুড কার্মা হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে we all remember what we went through. We all remember হুম, what we went through, এটাই। and you just do the same for somebody else, and it's good. যেমন এখন আম আমি যেটা ব্যক্তিগতভাবে করি, যে বাংলাদেশে এরকম যারা ফিল্ডে কাজ করে, আমাকে যদি কেউ এখন কোনো নিউজ পেপারে ইন্টারভিউ নিতে চায়, আমি ইন্টারভিউ দিতে চাই না। আমি অন্যদের বলি যে ওই যে অমুকে কাজ করতেছে তাকে নেন, অমুকে কাজ হুম, হুম, করতেছে হুম। তাকে নেন। কারণ হচ্ছে কি যে I have done my fair share of, মানে আমি তোমাদের গেস্টে আসছি কারণ তোমরা আমার স্কুলের ছোট ভাই, বুয়েটের ছোট ভাই, সবকিছু মিলে একটা জায়গা থেকে। কিন্তু আমি এখন ওরকম ভাবে যাই না। ইটস নট বিকজ যে আম আমি অনেক বড় কিছু হয়ে গেছি। নো, ইটস বিকজ আই নিড টু গিভ আদার স্পেসেস। আমি যদি সব স্পটলাইট নিয়ে রাখি, তারা হুম, তো যাবে না। যে তোমরা তো বুঝতে শুভর পারছি। নাম জানবা না, বা এই যে তানভীর ভাইয়ের নাম জানবা না। আর সবাই আসলে নিজের ঢোলটা নিজে পিটাইতে পারে না। আমি আবার নিজের ঢোল খুবই সাকসেসফুলি পিটাইতে পারি। কারণ এটার কারণটা হচ্ছে, আমার যে ঢোল আছে, আমি যদি না পিটাই মানুষ তো জানবে না। হুম, কারণ এখন হচ্ছে অফকোর্স। যুগটাই হচ্ছে জানানোর যুগ। So you জানানোর need to যোগ্য। do your reels, and আমি অত রিলস টিলস করতে পারি না, বাট একটু ঢোল তো বাজাইতে হবে, নাহলে people will not know what you are capable of doing. অফকোর্স ভাইয়া, মানে আর আর হচ্ছে ইন্টেলেকচুয়াল জিনিসপত্র। সাপোজ আমাদের পডকাস্টটাই আপনি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরেন, হুম, যে এটা একটা কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল একটা প্রপার্টি। হুম, যে আমরা যাদের সাথে কথা বলতেছি 100%. বা হ্যাঁ, যাদেরকে আনতেছি, তাদের আমাদের একটা মানে আমাদের একটা ইয়া আছে, মানে একটা সেক্টর আছে যে ওকে আমরা এই সেক্টর টার্গেট করতেছি। সেক্টরটা হচ্ছে ডায়াসপোরা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা টার্গেট করতেছি কাদের, যারা বিভিন্ন লাইনে সাকসেসফুল, বাংলাদেশ থেকে আমেরিকা এসে বা বাংলাদেশ থেকে দেশের বাইরে এসে বিভিন্ন লাইনে সাকসেসফুল, এবং তাদের কাজটা এমন, যারা মানে আমাদের সাথে শেয়ার করার পরে আমরা বুঝতে পারবো, একটা আইডিয়া পাবো যে আচ্ছা ইনি এইভাবে এই লাইনে ভালো হয়েছেন। কিন্তু আমি যদি আসলে মানে ট্রুথফুলি কিছু একটা বলতে চাই যে না ভাইয়া, যে এই পডকাস্টটা হইতে পারে আমরা একদিনে অনেক বড় সাকসেসফুল হয়ে গেলাম, কিন্তু আমরা কিন্তু আসলে এইখানে টাইম না দিয়ে অন্য কোনো কিছু যদি করতাম, হুম, মনে করেন যে সামহাও উল্টাপাল্টা নাচ গান করতাম বা মানে যে কোনো কিছু একটা করতাম, হুম। উই উড বি মোর সাকসেসফুল, মানে ভিউ কাউন্ট এই হিসাবে।
হুম, হুম। বুঝছেন? বাট এটাই আসলে মনে করেন যে একেকজনের একেক ধরনের পার্সপেক্টিভ থাকে। আই না থিংক এখানে আমাদের ভিউর ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং। আমি একটা গল্প বলি। গল্পটা তখন তোমার মজা লাগবে। আমি এখন যে প্রজেক্টে কাজ করতেছি এই প্রজেক্টের নাম হচ্ছে 'অ্যাংরি বার্ডস 3'। এটা হচ্ছে এই হুম, হুম। 'অ্যাংরি বার্ডস' গেমের উপর বেস করে এর আগে ২ টা অ্যানিমেটেড ফিল্ম হয়েছে। এটা হচ্ছে 'অ্যাংরি বার্ডস 3'। আমি প্রোডাকশন সুপারভাইজার হিসেবে কাজ করতেছি। স্টোরি টিম, স্টোরি বোর্ড টিম এন্ড এডিটোরিয়াল টিমে। তো আমাদের একজন এডিটর ছিল। ওর নাম হচ্ছে অ্যালি। ও হচ্ছে 'অ্যাংরি বার্ডস 1 অ্যান্ড 2' এর এডিটর ছিল। 3 তে ও সময় দিতে পারেনি। কারণ ওর এখন আ ছোট একটা বাচ্চা আছে। তো বাচ্চাকে সময় দেয় আরকি। এজন্য ও কিছুদিনের জন্য আসছিল কাজ করতে। তো ওর সাথে আমি গল্প করতেছি। তো ও বলতেছে যে ও এলএ তে থাকে। তো ওর কাজিন আসছে বেড়াতে তোমাদের টেক্সাস থেকে এলএ তে। ওই বাচ্চা এক মেয়ে আসছে। সে জীবনে হুম। ১ম বার এলএ তে আসছে। তো সে সেলিব্রিটি দেখতে চায়। তো আমি বলছি যে, "কোথায় নিয়ে যাবে?" তো নিয়ে গেছে হচ্ছে রোডিও ড্রাইভ বলে একটা জায়গা আছে বেভারলি হিলস এর ওইখানে। মানে সব আ দামি, দামি দোকান। সেখানে সব সেলিব্রিটিরা শপ করে। তো ওরা নিয়ে গেছে অ্যালি তার কাজিনরে। হঠাৎ করে দেখে জ্যাক ব্ল্যাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো ওরা তো বলছে, "এই যে একটা বিশাল সেলিব্রিটি।" তো ওর কাজিনে দেখেছে, "দেখো, দেখো জ্যাক ব্ল্যাক।" তো ওই মেয়ে নাকি জ্যাক ব্ল্যাককে দেখে দামই দেয় নাই। বলছে, "এ কে?" হুম। তোমার কাছে ওই ইনফ্লুয়েন্সার ওই কোন মানে সে খুবই হতাশ যে সে কোন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারে পায় নাই, কোন টিকটক ইনফ্লুয়েন্সারে পায় নাই। তো আসলে যে ডেফিনেশন অফ সেলিব্রিটি হ্যাজ চেঞ্জ ওভার দ্য চেঞ্জ ওর এক্সাক্টলি। বাট বাট মজার ব্যাপারটা হচ্ছে যে ভিউর যে কনটেন্টটা মানে ইফ ইউ সি ইভেন ইন আমাদের দেশে যারা ইউটিউবে খুব পপুলার, যারা টিকটকে খুব পপুলার, ফেসবুক, ইনস্টাগ্রামে খুব পপুলার। এট দ্য এন্ড অফ দ্য ডে তারা যতই টাকা কামাক বা যত হুম। ইনকামটা হোক, যত পপুলারিটি হোক, somehow, some reason তারা টিভি নাটক করতে চায়। তারা ফিচার ফিল্ম করতে চায়। হুম। এবং এটা সারা ওয়ার্লডে। কেন করতে চায়? কারণ দ্যা রিলের স্থায়িত্বটা খুব কম। রিলটা এক্সাক্টলি। হচ্ছে আজকে আজকে আছে রিল পপুলার, কালকে নাই। হুম, টিকটকের ভিডিওটা আজকে পপুলার, ১ ঘন্টা আগে পপুলার ছিল, ১ ঘন্টার পরে নাই। হুম, ইউটিউবের ভিডিওটা এই ১ বছর হয়েছে চলছে, পরের বছর নাই। কিন্তু if you are an actor or a performer and you want to create something that will stay, you হুম, হুম, create a হুম, হুম। long form content for TV and film. So that's why everybody is cashing in on that fame, which is great. কিন্তু ওই পপুলারিটি ওই ফ্যান বেসটা নিয়ে এসে তারা কিন্তু টিভি ফিল্মে কাজ করতে চাচ্ছে, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে ওই বড় প্ল্যাটফর্মটা তাদের দরকার, ওই বড় স্টোরি টেলিং এর জায়গাটা তাদের দরকার। আরেকটা এটা ভাই হচ্ছে জিনিস আমার মূল মনে ব্যাপার। হয় এখানে এই ইয়েটায় যেটা হচ্ছে যে রিল বা শর্ট ফর্ম ভিডিওগুলোটা অনেকটা ভাইরাল যে বিষয়টা যে এটা হুম, কিন্তু একটা ট্রেন্ডি বিষয়। মানে আপনি হ্যাঁ আ এটা কিন্তু খুব কুইকলি চেঞ্জ হয়। মানে কোন একটা হ্যাঁ আ পলিটিক্যাল কোন কারণ হতে পারে অথবা কোন সোশ্যাল কোন বিষয় হতে পারে। যেমন কয়েকদিন আগে Coldplay এর কনসার্টে আপনার একটা হ্যাঁ ভিডিও হলো। এটা হ্যাঁ মানে একদম মনে করেন ভাইরাল হয়ে গেল, রাইট? শেষ এটা শেষ নিয়ে মনে করেন এআই জেনারেটেড ছবি আসছে, বিভিন্ন ধরনের আসছে, রাইট? কত অনেকেই কিছু কনটেন্ট আসছে এটা করতেছে, ওটা নিয়ে। মিমিক করতেছে অনেকে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে এটা দেখা যাচ্ছে মেসির সাথে ফিফার প্রেসিডেন্টের এ আমি এটা দেখছি। করে দিচ্ছে, রাইট? তো এটা হ্যাঁ এই প্রত্যেকটা কনটেন্টই কিন্তু মানি ক্রিয়েট করছে। কারণ যেহেতু ভাইরাল হয়ে হ্যাঁ গেছে। কিন্তু হ্যাঁ কথা হচ্ছে হ্যাঁ যে আপনি কিন্তু এটা ওই যে যেটা বললেন যে এরপরে আরেকটা জিনিস চলে আসবে, আরেকটা জিনিস হ্যাঁ চলে আসবে এবং এটা খুব তাড়াতাড়ি এটার আপিলটা শেষ হয়ে যাবে। এখন হ্যাঁ আপনি যদি ক্যাশ ইন করতে চান, আপনাকে কন্টিনিউয়াসলি ট্রেন্ডি যে বিষয়টা সেটাকে আপনাকে হান্ট করতে হবে। আপনাকে ওটাকে এবং আপনারটা ভাইরাল হতেও পারে, ইনকাম করতেও পারে, কোনো নাও করতে গ্যারান্টি পারে। নাই যে কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নাই যে এটা হবে। হ্যাঁ, তো হ্যাঁ, স্টেডি হ্যাঁ। যে মার্কেটটা, সেই মার্কেটটা হচ্ছে আল্টিমেটলি আপনার এস্টাবলিশড বা ম্যাচিউরড যে এখ ইয়েগুলো যেমন এখন হচ্ছে এখানে টিভি, ব্যাপারটা কি? নাটক, মুভি এট দি এটাই এন্ড অফ দ্য বোধহয় ডে একটা কারণ। at the end of the day মানি যে শুধু তাও না। এটা হচ্ছে to create something. If you look at হু, the হু, body of work হু, হু, যে হু, আমি হু, কি করছি যে আমি এই জিনিসটা করছি। তো ওই হু, 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 when you're creating reels and you are creating very short moments, you don't have a elaborate story, elaborate legacy to leave behind. Whatever the creative mind is, the creative mind সবসময় একটা legacy রেখে যেতে চায় যে আমি অফ কি কোর্স। করতে পারছি। তো ওই জিনিসটা আসলে খুব ইম্পোর্টেন্ট এবং যার ফলে আল্টিমেটলি যেমন অনেকে কিন্তু অ্যাডভার্টাইজিং এই জন্য থাকতে পারে না। তারা ফিল্মে চলে আসে যে কারণ অ্যাডভার্টাইজিং এ এত জিনিস ছোট, ছোট করতে হয়। মানে সত্যজিৎ রায় কিন্তু অ্যাডভার্টাইজিং এ ছিলেন। তারপর উনি পারেন নাই করতে বিকজ হি হ্যাজ বিগার ক্যানভাস। সো এট দি এন্ড অফ দ্য ডে উই অলওয়েজ ট্রাই ফর দ্য বিগ ক্যানভাস যেখানে আমি আমার গল্পটা বলব।
আমি আমার প্রেজেন্সটা রাখবো, আমি আমার আমার লেগেসিটা আমার রাখবো। সত্যজিৎ রায়ের অলমোস্ট অনেকগুলোই ইন্টারভিউ দেখা। আমার মনে আছে যে হুম। সে তো ১ম এ ওই অ্যাড ফার্মে ছিল এবং অ্যাড হ্যাঁ, হ্যাঁ, ফার্মে হ্যাঁ। সে হচ্ছে প্রপিলাইজার এই ছিল যে ছিল। সোপ তারপর তার বোধহয় একটা ইয়েতে বলতেছিল সে রেজারের ইয়ে এগুলোর অ্যাড করত। তারপর মেয়েদের শাড়ি বা এরকম। হুম, তো আমার হুম, মনে আছে যে সে সেখান থেকেই অ্যাকচুয়ালি ফার্স্ট আপনার আমরা যে স্টোরি বোর্ডের কথা বলতেছি না? যে হ্যাঁ, হুম, প্রত্যেকটা সিন পথের পাঁচালী, অপুর সংসার প্রত্যেকটা সিন কিন্তু সে নিজের হাতে ড্র করে ফেলছিল। হ্যাঁ, 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 কারণ তার 100% কিন্তু হ্যাঁ, ওই আগে থেকেই ড্রইং ক্যাপাবিলিটিস টা ছিল। তো ও হচ্ছে হ্যাঁ, মানে এখন তো আপনাদের একটা মানে একটা প্রি-প্রোডাকশন এ পুরো একটা মুভি বানায় ফেলতেছে অ্যানিমেট করে। হুম, বাট ওর সময় হুম। তো আর সেটা ছিল না। সো ও না, ছিল না, হচ্ছে না, না। প্রত্যেকটা শট আসলে কিভাবে হবে। হ্যাঁ, যেমন আমার মনে আছে ওই যে আম সোনার কেল্লা ফেলুদার একটা আছে ইয়ের হুম, হুম, সাথে হ্যাঁ, সৌমিত্রর হ্যাঁ, সাথে। সৌমিত্রের সোনার সঙ্গে হ্যাঁ, কেল্লার যে সিনগুলো সেগুলো হুম। সব তার নিজের আঁকা, আগে থেকেই আঁকা। ফেলুদার ইভেন ফেলুদার বোধহয় গল্পে অনেকগুলো ইলাস্ট্রেশন ছিল অনেকগুলো আগের। সব তো ইলাস্ট্রেশনই সেগুলো ওনার, সব ইলাস্ট্রেশন তার ওনার। করা। হ্যাঁ, এটা হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং। মানে আসলে মাল্টি ট্যালেন্টেড স্টোরি বোর্ডের obviously। ব্যাপারটা কি? স্টোরি হুম, বোর্ড ডিটারমাইন্স a few things, মানে হুম, হুম, হুম। ক্যামেরাটা কি হবে? ভিজুয়াল এক্সাক্টলি হুম। স্টোরি বোর্ড ইজ এ ভিজুয়ালস ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ হুম, দ্য হুম, হুম। স্ক্রিপ্ট। সো ইট ডিটারমাইন্স যে আমার ফ্রেমটা কিভাবে হবে, আমার পজিশন অ্যাক্টরটা কোথায় থাকবে। আমি ওই ফ্রেমটা দেখে আমি ধারণা করতে পারতেছি যে ক্যামেরার লেন্সটা আমি কিভাবে দিব। আমি যদি এক্সাক্টলি। শেড ইউজ করি স্টোরি হুম, বোর্ডে, আমি বলতে পারি যে কোন দিনের কোন সময় লাইটটা কিভাবে পড়বে একটা ধারণা করা যাবে, এবং পুরো স্টোরি বোর্ডটা ফ্লিপ করলে ইউ আর এবল টু সি আ 2D ভার্সন অফ দ্য ফিল্ম। হুম, দ্যাটস কল্ড অ্যানিম্যাটিক, যেটা হুম, আমরা হুম, হুম, এডিটে বসে টাইমিং এ, তো তখন ওই টাইমিংটাও স্টোরি বোর্ডে ডিটারমাইন করা হয় যে এখানে বসে যে দুজন কথা বলতেছে কতক্ষণ সময় নিয়ে আমি ডায়লগটা দিচ্ছি এই ডায়লগের মধ্যে, তাহলে এই ডায়লগের মধ্যে যদি আমাকে কানতে হয়, ডাজ হুম, হুম, দিস হুম, পারসন হুম, হ্যাভ হুম, হুম, এনাফ হুম, টাইম টু ক্রাই হুম, ইন হুম, দিস হুম, শর্ট হুম, হুম। সেকেন্ড? না, তাহলে আমার এখানে একটু সময়টা বাড়াতে হবে যাতে এই ইমোশনটা ধরতে পারি। তো দ্য রিজন সত্যজিৎ রায় ইজ এ মাস্টার ফিল্ম হুম, মেকার হুম। যে হি স্পেন্ট আ লট অফ টাইম প্রি প্রোডাকশন। উনি যখন প্রি-প্রোডাকশন প্রোডাকশনে এক্সাক্টলি। যেতেন প্রি-প্রোডাকশন এ এত সলিড জিনিস নিয়ে যেতেন, হি নিউ এভরিথিং। মানে একদম ফুল প্রিপেয়ার, উনি যে ঠাক 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 করে শুট করে চলে আসতেন, কারণ ওনার বাজেট কম থাকতো, ওনার সময় কম থাকতো। তো যখন বাজেট আর সময় কম থাকে, you need to put a lot of time preparing yourself হুম, so হুম, that হুম। you are prepared for absolutely anything। যখন আমরা শুটে যাব যাতে আমার কোনো সারপ্রাইজ না থাকে, অবশ্যই এরপর সারপ্রাইজ পথের-পাঁচালী থাকবে। বোধহয় উনি সম্পূর্ণ বোধহয় অনেকদিন ধরে পথের-পাঁচালী বা অন্য কোনো একটা উনি অনেকদিন ধরে স্লোলি করছে কারণ তার বাজেট একদমই ছিল না। তার তার কাছে বাজেট কোনো ছিল টাকা না, ছিল তার না। বাজেট হ্যাঁ, ছিল না, উনি হ্যাঁ, হ্যাঁ, আম বাজেট ছিল না। উনি সম্ভবত বয়স্ক যে মহিলাটা যে দাদি বা হ্যাঁ, নানির ক্যারেক্টার, দাদি সম্ভবত আমি এখন ভুলে হ্যাঁ, গেছি। যে হ্যাঁ, উনাকে সম্ভবত উনি মানে যে বাসাটায় উনারা দেখে আসছিল যে এই বাসাটায় শুট করবে। আ হ্যাঁ, ওই বয়স্ক মহিলা মানে যাতে উনি মানে না চলে যায় মানে উনাকে যাতে উনি পায়। কারণ উনার অনেক সময় লাগছে বোধহয় ১৩ মাস ১৪ মাস সময় লাগছে 14 মাসের মতো যে সময় লাগছে, হ্যাঁ। এটা ভিডিও শুট করতে। এখান থেকে একটা কথা মনে পড়ল একটা মুভি হিস্ট্রিতে একটা সিন মানে আমার খুবই প্রিয়। সেটা হচ্ছে আপনার আ আ গ্লোরিয়াস অ্যা অ্যা বাস কি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস। ইনগ্লোরিয়াস বাস্টার্ডের ফার্স্ট যে সিনটা যেখানে লান্স হান্ডা আপনার ফ্রেঞ্চ বাসাটায় যে আসে, ওই যে ফার্মারের হ্যাঁ, বাসায় আসে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে তো ৩ টা মেয়ে পিছে দাঁড়ায় থাকে এবং হুম, লাস্টে তো যখন দেখায় দেয় যে নিচে ও শেল্টার দিছে তারা তো হুম, ওখান থেকে ওই যে মেয়েটা পালায় যাইতে থাকে। তো হুম, ওখানে যে হুম, সিনটা আছে ওই সিনটার আম আসলে অ্যা প্রত্যেকটা সিনে আপনার ক্যামেরা চেঞ্জ হইছে যে এবং কোন হুম, অ্যাঙ্গেলে চেঞ্জ হইছে এবং সেটা আসলে কি স্টোরি বলতেছে। হুম, কোন ধরনের ইভেন 'ইনগ্লোরিয়াস বাস্টার্ড' এর অনেক পরবর্তী কয়েকটা সিনেরও ফোরশ্যাডো আছে ওখানে। হুম, যেমন পিছনে অ্যা একটা সাইড দিয়ে ৩ টা মেয়ে যখন দাঁড়ায় আছে দেখাচ্ছে তখন সাইডে একটা উইন্ডো আছে। সেই উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে দূরে। ওটার মানে কি? হুম। মানে এই পুরো জিনিসটাই স্টোরি বোর্ডে দেখা গেছে যে তারা অনেক আগে থেকেই প্ল্যান করছে যে এভরি সিন আসলে ভেরি আ কেয়ারফুলি থট অ্যান্ড ক্রিয়েটেড। মানে এই জিনিসটা অ্যা মানে আমরা যতটা করতে পারবো আমার মনে হয় স্টোরি টেলিং টা ততই মানে সুন্দর হবে, রাইট? এবং এই স্টোরি বোর্ডের একটা মজার ব্যাপার, ইফ ইউ গাইস গুগল যে ওয়ার্ল্ডের সব বিগেস্ট অ্যানিমেটেড ফিল্ম, 70% অ্যানিমেটেড ফিল্ম ইজ ডিরেক্টেড বাই স্টোরি আর্টিস্ট, যারা হুম, স্টোরি আর্টিস্ট ছিল। আর বাকি যে 30% থাকে, এই 30% এর 10% দেখা যায় অ্যানিমেটর হয়, হুম, 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 10% দেখা যায় অন্যান্য আর্টিস্ট হয়, আর 10% হয় ট্র্যাডিশনাল ডিরেক্টর, রাইটার, হুম, এডিটর এই রাউটে।
তো আমরা যখন অ্যানিমেটেড ফিল্ম ভাবি যে ও অ্যানিমেটেড ফিল্ম মানে তো অ্যানিমেটররা করে, নো, অ্যানিমেটররা ইজ দ্য অ্যাক্টর অফ অ্যানিমেটেড ফিল্ম। বিটুইন দ্য ভয়েস আচ্ছা। অ্যাক্টর অ্যান্ড দ্য অ্যানিমেটর হচ্ছে যে পারফর্মসটা করে, হুম, হাতটা হুম, অ্যানিমেট হুম, করলো, হুম, এক্সপ্রেশনটা হুম, দিল, হুম, আর এর সাথে ডায়লগটা, ভয়েসের ডায়লগটা যুক্ত হয়ে তখন ওই হুম, ওই হুম, ওই হুম, হুম, পারফরমেন্সটা আসে। কিন্তু ডিরেকশনটা আসে হচ্ছে স্টোরি আর্টিস্টের থেকে, কারণ স্টোরি আর্টিস্টরা নোজ দ্য বেস্ট ভিজুয়াল এক্স্যাক্টলি। রিপ্রেজেন্টেশন অফ দ্য স্ক্রিপ্ট। তো আমাদের যেমন আমরা এই যে লাস্ট অ্যাগ্নিভার্স 3 তে স্টোরি টিমে এত সিনিয়র আর্টিস্ট ছিল, আমি একজনের সাথে গল্প করতেছি, তো আই নেভার ইভেন রিয়েলাইজ দ্যাট আই ফলো হিজ কার্টুন পেজ, হচ্ছে আইজনার অ্যাওয়ার্ড নমিনেটেড কমিক আর্টিস্ট। ওর হুম, গ্রিকেল নামে একটা পেজ আছে ফেসবুকে। তো হঠাৎ করে ওর নামে গুগল করে দেখি যে সে অস্কার নমিনেশন পাওয়া, আচ্ছা। লাইকার বক্স ট্রল মুভিতে সে ডিরেক্টর ছিল। হুম। তা আমি বললাম যে তুমি, মানে তুমি অস্কার নমিনেশন পাইছো, আমি তো অস্কার নমিনেশন পাইলে আমি একটা টি শার্ট বানায় ফেলবো যে আই গট নমিনেটেড ফর অ্যান অস্কার, হোয়াট হুম। দ্য এফ হ্যাভ ইউ ডান উইথ ইয়োর লাইফ, এটা বানায় আমি পরবো। তো ও তখন খুব খুব নর্মালি বললো যে না ওয়াহিদ, আমার ওই টি শার্টটা আজকে ধুইতে দিচ্ছি, তো এখনো শুকায় নাই। তো এই ব্যাপারগুলি খুব ইন্টারেস্টিং, মানে যে স্টোরি আর্টিস্টরা কাজ করে হুম, না, মানে মানে গেন্ডি টাটাকোভস্কি ব্রিলিয়ান্ট হুম, ডিরেক্টর, মানে হোটেল ট্রান্সিলভেনিয়া, তারপর ক্রিয়েটর হুম, অফ হুম, সামুরাই জ্যাক, ডেক্সটার্স ল্যাব, স্টোরি আর্টিস্ট। সো হুম, হুম, এভরিবডি, মানে 70% of the animated films is directed by the story artist. If you just Google হুম, from হুম, হুম। Disney to Warner Brothers, it's very important. আমরা আমাদের দেশে এই ধাপটা ছিলই না, কিন্তু অ্যাডভার্টাইজিং এ যে সত্যজিৎ রায়ের যে এক্সপেরিয়েন্সটা, টু বি ফেয়ার, আমি বাংলাদেশে যখন কাজ করতাম, আই হ্যাড এ রিয়েলি গুড টাইম ওয়ার্কিং ইন অ্যাডভার্টাইজিং, বিকজ অ্যাডভার্টাইজিং আমাদের দেশে সবচেয়ে বেশি বাজেট থাকে, হুম, প্রচুর বাজেট থাকে, প্রচুর কাজ করে মানে আমরা একটা একটা সিরিজের 26 পরের বাজেট দিয়ে 1 মিনিটের একটা গ্রামীণ ফোনের হুম, বানাতাম, কমার্শিয়াল বানাতাম, তো অফকোর্স কোয়ালিটিটা ভালো হবে না। মানে আমি একটা সিরিজে 22 মিনিটের করে এক একটা পর্ব, 26টা পর্বে 22 মিনিট করে কতগুলি পর্ব হয়, তো এতগুলি মিনিটের সময় আমি 1 মিনিটে করতেছি, বাজেটটা খরচ এক্স্যাক্টলি। করতেছি, হুম, দ্য হুম। কোয়ালিটি উইল বি দ্যাট গুড। তো আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম ওয়ার্কিং ইন অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং আরেকটা মজা হচ্ছে যে ইউ গেট টু লার্ন অ্যাবাউট র্যান্ডম স্টাফ, যেটা আসলে নর্মাল লাইফে আমার কখনোই লাগবে না। যেমন আমরা একবার একটা আচ্ছা। পিচ করব, একটা প্লাস্টিকের চেয়ার কোম্পানি, আমি এটা স্টাডি করলাম 2 দিন ধরে, যে প্লাস্টিকের চেয়ার, ওই সময় প্লাস্টিকের চেয়ার আমার চেয়ে বেশি বাংলাদেশে আর কেউ জানতো না, মানে আমি সব পড়ে ফেললাম প্লাস্টিকের চেয়ার নিয়ে। তো এই ইনফরমেশন আমার কখনোই আর কাজে লাগবে না, আনলেস আমি একটা গল্প লিখতেছি যেখানে একজন হয়তো প্লাস্টিকের চেয়ার দিয়ে একজনের খুন করে, তো হুম। তখন আমার ওই ইনফরমেশনটা চলে আসবে মাথায়। তো এই যে র্যান্ডম ডিটেইলটা যে অ্যাডভার্টাইজিং এর আসে। আরেকটা বোধহয় একটা আরকি আমি অনেক আগে শুনতাম যখন ইভেন আয়ুব বাচ্চুও তো অনেক জিঙ্গল করছেন। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর। তো আমি একটা জিনিস শুনছিলাম, একটা কার ইন্টারভিউ আমার ঠিক মনে নেই। অনেকটা এরকম হুম, যে, যেহেতু একটা জিঙ্গল হয় মানে মাত্র ২ টা লাইনে হয়তোবা। হুম, যে বা ১ টা লাইনে বা ২ টা লাইনে এরকম। তো একটা অ্যাডভার্টাইজ আসলে খুব কম সময়ের মধ্যে একজন গায়কের ওই ২ টা লাইনের মধ্যে পুরো প্রোডাক্টটাকে বলতে পারা। বলতে হয়। হুম, এখন আমি চিন্তা করি যে যেকোনো জিনিস আসলে অনেক বড় বানানো যায়। কিন্তু যেকোনো হুম, জিনিস আসলে খুব ছোট বানানো ছোট, আসলে খুবই ডিফিকাল্ট। খুবই টাফ, খুব ক্রিয়েটিভলি কঠিন, আপনি যদি চিন্তা খুব করেন। কঠিন। হ্যাঁ, খুবই কঠিন। আ সো এটা আসলে ডেফিনিটলি ডিফারেন্ট একটা আলাদা একটা মানে আর্ট স্কিল ক্রিয়েশন সেট। এর একটা আলাদা ফিল্ডই। বাট ইয়েপ, ভাইয়া আপনি যে বিষয়টা একটা জিনিস বলতেছিলেন যে ডিজিটাল আর্ট যারা করতেছে বা স্টোরি টেলাররা যারা, এখান থেকে একটা জিনিস আরকি আমার মনে হলো। সেটা হচ্ছে আমি আম ঘিবলি স্টুডিওর আ অ্যানিমেশন নিয়ে কিছু ডকুমেন্টারি দেখতেছিলাম। তো হুম, আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস লাগছে, সেটা হচ্ছে যে কেন মানে সবাই কিন্তু ঘিবলি তাদের যে স্টোরি স্টাইলটা, বিশেষ করে রিসেন্টলি আপনি জানেন এআই ঘিবলি হ্যাঁ, স্টোরি হ্যাঁ, দিয়ে সবাই জেনারেট করতে পারতেছে ওই স্টাইলের ছবি। তো সবাই মোটামুটি এটা জানে। সবাই জানে মানে কালার প্যালেটটা কেমন হয়, সবাই জানে ড্রইংটা কেমন হয়, রাইট? ক্যারেক্টার গুলোর চেহারা কেমন হয়, তাদের এক্সপ্রেশন কেমন হয়। কিন্তু সবাই খুব একটা জিনিস মিস করে, হুম, এবং এটা দেখে আমার খুব ভাল লাগছে, খুবই ভাল লাগছে। সেটা হচ্ছে যে কেন ঘিবলি অ্যানিমেশন গুলো খুবই স্পেশাল। হুম, তো যে ডকুমেন্টারিটা আমি দেখতেছিলাম সেটার মধ্যে ছিল যে ঘিবলি অ্যানিমেশনে কনট্যাক্ট যে জিনিসগুলো আছে, যেমন আম আপনি আ ইয়ে দিয়ে চপস্টিক দিয়ে আপনি একটা মোমো খাচ্ছেন। হুম, বা নুডলসটা তুলতেছেন, রামেন তুলতেছেন, রাইট? হুম, কিংবা হুম, কোন একটা জিনিস পড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। যেকোনো জায়গায় যেখানে কনট্যাক্ট হয়, সেই হুম, কনট্যাক্ট গুলো কিন্তু ডিফাইন হয় ফ্রিকশন দ্বারা। আপনি হুম, অ্যানিমেশনে ফ্রিকশনটাকে
কিভাবে আনতেছেন। আপনি হুম, কোন জিনিস ধরতেছেন, হোল্ড করতেছেন সবকিছুতেই কিন্তু ফ্রিকশনের ডেফিনিশন থাকতে হবে। না হলেও হুম, হুম। অ্যানিমেশনটা মনে হবে ইটস কাইন্ড অফ স্লিপারি স্লপ, রাইট? মানে আপনার ওই চুনকো জিনিসটা মনে আসবে হবে, না। এটা ওয়েটটা কোনো রাখতে হবে। ভাইয়া এইটা কোনদিন চিন্তাই করি নাই আমি যে হ্যাঁ, মানে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রিকশন ইজ এভরিথিং ফর মি। অ্যা এভরিথিং, অ্যা হ্যাঁ। মানে ইটস এ ব্লেসিং, সামটাইমস ইটস জাস্ট আ কার্স, রাইট? হুম, হুম, তো আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যানিমেশন আসলে ফ্রিকশন হইতে হবে পারফেক্ট। এবং হুম, সবচেয়ে মজার কথা হচ্ছে উম একটা রামেনের নুডলস কিন্তু অনেকগুলো স্ট্রিং, হুম, অনেকগুলো হুম, নুডলস, হ্যাঁ? সবার সাথে কিন্তু একটা কিন্তু প্লে আছে। হুম, ঘিবলি স্টুডিওতে অ্যাকচুয়ালি শুধুমাত্র ফ্রিকশন এর উপরেই হুম, আলাদাভাবে ওদের স্টাডি আছে যে প্রত্যেকটা জিনিস কিভাবে একজন আরেকজনের সাথে টাচ করবে, কনট্যাক্ট এ আসবে। হুম, হুম। আমি দেখে পুরো ভিডিওটাতে আমার এত ভাল লাগছে। মানে ইট ওয়াজ হুম, আই এটা ওপেনিং এইটা এইটা তো ডকুমেন্টারি যে একটা অ্যানিমেশনে কি ধরনের জিনিস থাকতে পারে যেটাকে আসলে এরকম মাস্টার মাস্টার ওয়ার্ক, এবং এখানে অসাধারণ। এখানে ব্যাপার কি, এই আমি যখন ১ম একটা বড় টিম অ্যানিমেশনে কাজ করতেছি, তা আমাকে বলতেছে যে আয়না কিনতে হবে। আমি বললাম, "আয়না কিনতে হবে কেন?" বলে যে, "না, প্রত্যেক অ্যানিমেটরের আয়না লাগবে।" আচ্ছা। আমি বুঝতেছি না। আমি বললাম, "আয়না দিয়ে কি করবে?" বলে, "না, আয়নায় তারা এক্সপ্রেশনটা দেখবে। তারপর সেটা হু, হু। আঁকবে।" তো আমি বললাম যে, "ওহ, দ্যাটস হাউ দে ডু ইট। আই ডিডন্ট নো।" যে, "ও হুম, আচ্ছা, তো একটা আয়নায় রেখে যে এক্সপ্রেশন দিল যে, এই, হুম, এটা হুম। আয়নায় দেখে ওইভাবে আঁকলো। দ্যাটস হাউ দে ডু ইট।" আমি লাইক, "ওহ মাই গড!" তো এই মানে এই যে ফ্রিকশন এর ব্যাপারটা বললা, হু, যে হু। এই যে একটা ওয়েট রাখা, একটা হ্যাঁ, হ্যাঁ। টেক্সচারটা রাখা। the টেক্সচারটা moment রাখা। এই ওয়েটটা থাকে, তখনই জিনিসটা it becomes real. It রিয়াল। it it doesn't হু, হু। floats. আরেকটা জিনিস দেখবা অ্যানিমেশনে 2D অ্যানিমেটররা করে, সেটা হচ্ছে সিলুয়েট। Does it হুম, হু, হু। work as a silhouette? পুরা হুম। শ্যাডো দিয়ে কি তুমি বুঝতে পারতেছো মুভমেন্টটা? হ্যাঁ, বুঝতে পারতেছি। Then it works. If দ্যাটস it রাইট। doesn't, if it doesn't work in shadow, it's not working. হুম, 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 হুম। রিসেন্টলি একটা অ্যানিমেটেড ফিল্ম খুবই পপুলার হয়েছে, কেপ অফ ডিমন হান্টার, যেটা নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বড়, হুম, হুম। সবচেয়ে বেশি দেখা মুভি হয়েছে। এই মুভিটা তুমি যদি দেখো, তুমি দেখবা পুরো অ্যানিমেশনের স্টাইলটা ফলো করছে কে পপের ড্যান্সিং এর মুভমেন্টে। সো হুম, ইটস হুম, হুম, নট হুম। ডিজনির ফ্লোয়ি অ্যানিমেশনও করে নাই, আবার ওয়ার্নার ব্রাদার্স এর জাম্পি অ্যানিমেশনও করে নাই। সামহাউ হুম, ইন দ্য মিডল, আবার রিয়েলিস্টিক অ্যানিমেশনও করে নাই, যেটা ধরো স্পাইডার ভার্স বা আর্কেনের। Somehow in the middle, they picked an animation style that works well with that tempo of the K-pop. হুম। এবং এটা কিন্তু অনেক সময় যায়। বিশাল সময় ধরে R&D করতে হয়। That's the beauty of animation, that each product is unique. মানে হুম, আমরা যখন লাইভ অ্যাকশন এ শুট করি, যে আচ্ছা ঠিক আছে, আমি শুট করব, আমার কি লাগবে? একটা ফোন লাগবে। এখন আমার কাছে আমার আইফোনটা নাই। আমি তোমাদের একজনের আইফোন বড় করে কিন্তু আমি ইজিলি শুট করতে পারব। কিন্তু এখন তুমি চিন্তা করে দেখো যে ডিজনির ফ্রোজেন এর একটা গাছ, হুম, আর হুম, তুমি ওই ইসের, মানে ধরো ওয়াইল্ড রোবট ড্রিমওয়ার্স এর গাছ কিন্তু একরকম না, ২ টা ২ রকম, ২ টা দেখতে ২ রকম। সো ইউ ক্যানট হুম, রিইউজ ইট। সো দ্যাটস হোয়াই অ্যানিমেশন, ইট টেকস টাইম, ইট টেকস অনেক প্যাশন লাগে, অনেক পেশেন্স লাগে। কারণ হুম। এভরি শট, এভরি ক্যারেক্টার ইজ ইউনিক টু দ্যাট পার্টিকুলার ফিল্ম অর দ্যাট পার্টিকুলার ওয়ার্ল্ড। সো দ্যাটস ভাই দ্য এখানে দ্য একটা কোয়েশ্চেন করব। ঘিবলি স্টুডিও থেকে আসলো। যেহেতু আমরা এআই নিয়ে একটু কথা বললাম। আপনার কাছে এই ডিজিটাল ক্রিয়েশন এ এখন যে হুম, এআই এর কনসেপ্ট মানে এআই থেকে আমার মনে হয় যে প্রম্পটিং করে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে ইমেজ জেনারেশন। অলমোস্ট হুম, সবাই। মানে হুম, ChatGPT তে ঢুকে মানে ইভেন আমরা আ আ যা কিছুই করি মানে অনেক সময় আমরা মানে টেক্সচুয়াল বিভিন্ন প্রম্পট তো করি বাট ইমেজ হুম, জেনারেশনটা খুবই কমন। এবং YouTube এ গত ১ বছরে সম্ভবত সবচেয়ে বেশি আপনার টিউটোরিয়াল আসছে যে প্রম্পট করে ইমেজ ক্রিয়েট করা এবং ইমেজ থেকে 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করা। হুম, ইমেজ টু ভিডিও। হুম, তো আপনাদের এই বর্তমান প্রসপেক্ট এ এটা ডেফিনিটলি আরো অনেক ক্যাপাবিলিটি বাড়বে। হুম, হোপফুলি আরো অনেক হুম, সবাই যেহেতু আমরা ইউজ করতেছি এগুলো সবই তো আসলে ডাটা। হুম। আরো অনেক বেশি ট্রেইন হবে। কিন্তু রিয়ালিস্টিক্যালি এখন পর্যন্ত আপনাদের ফিল্ডে এআই এর অ্যাপ্লিকেশন কতটুকু হইছে? বা ফিউচারে কতটুকু হতে পারে? আপনি হুম। কিভাবে দেখতেছেন? এখন রিয়েলিস্টিকলি আম অনেকে চেষ্টা করে যাচ্ছে, প্রচুর ইনভেস্ট করতেছে। হুম, হুম। এখনো আমরা ওই পর্যায়ে যাই নাই। লাস্ট খুবই সাকসেসফুলি ইউজ করা হইছে আমি যতদূর জানি, সেটা হচ্ছে স্পাইডার ভার্সে। তো স্পাইডার আচ্ছা। ভার্সে ওরা যেটা করতো, ওরা একটা এআই টুল ডেভেলপ করছিল, যেটা ওদের সাজেশন দিত যে আচ্ছা 2D শেডিং দিলে কোন শটটা কাজ করবে।
তো হুম, তখন হুম। ওখান থেকে ডিরেক্টররা পিক এন্ড চুজ করতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি এআই উইল বি এ ফ্যান্টাস্টিক টুল। যেই টুলে একটা ব্ল্যাংক ক্যানভাস হিসেবে টুলটা আসবে। আমি আমার ডেটাটা শেয়ার করব, আমি আমার ক্রিয়েশনটা শেয়ার করব এবং সেইটার ইলাবোরেশনটা, সেটার এক্সপানশনটা করতে আমাকে এআইটা সাহায্য করবে এবং আমি অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারবো এবং আমি বড় বড় স্টুডিওর সাথে কম্পিট করতে পারবো একটা ছোট স্টুডিও হিসেবে। আই থিঙ্ক দ্যাট হুম। উইল হ্যাপেন ইন 5 to 7 years. বাট ইন অর্ডার টু গেট দেয়ার উইল লুজ আ লট অফ পিপল। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা। এই যে স্টুডিও গিবলির ইমেজ বানায় ফেলতেছি। স্টুডিও গিবলি 50 বছর ধরে কাজ করে এই ইমেজটাই, এই স্টাইলটাই গেছে। হুম, হুম, হুম। When you are copying that style, you are literally stealing that style. You are not creating something new. No. এখন আপনারা বলতে পারেন যে না আমি তো ইন্সপায়ার হয়ে করতেছি। ইন্সপায়ার হয়ে যখন একটা হিউম্যান কাজ করে তখন হুম, কিন্তু ক্রিয়েশনটা, আমি যখন একটা অ্যাজ এ হিউম্যান আমি কাজ করতেছি, আমার কাজের মধ্যে কিন্তু একটা ফ্ল আছে, যেটা আমার হুম, হুম, ফ্লটা হুম, আমার ক্রিয়েশনে আছে। কিন্তু হুম, আমি হুম, একটা হুম। লিভিং বিং। তো এইজন্য আমি যদি ইন্সপায়ার হয়ে একটা কাজ করি, আমি হুবহু কপিটা করতে পারতেছি না। there is a একটা ভার্সন হচ্ছে আমার। আচ্ছা। যেই ভার্সনটা আমার নিজস্ব। এআই যেটা করতেছে, এআই ইজ ক্রিয়েটিং হুবহু আইডেন্টিক্যাল কপি বিকজ ইটস অনলি ডিলিং উইথ নাম্বারস। এবং হুম, যখন এটা করতেছে তখন ইটস এ প্যালগারিজম বিকজ ইউ আর লিটারেলি স্টিলিং দ্য লুক অফ পিৎজা, দ্য লুক অফ হুম, হুম, মানে গিবলি। এখন ইউ ক্যান ডু দ্যাট একটা ইন্টারনাল প্রেজেন্টেশনের জন্য যে ওকে আমি একটা ফিচার ফিল্ম বানাবো, দিস ইজ মাই পিচ ডেক, আমি হুম, হুম, 5 জনের সাথে শেয়ার করবো, ইটস নট এ পাবলিক থিং, বাট আমি দেখাতে চাচ্ছি যে আমার ফিল্মটা এরকম ভাবে পিকজারের মতো হইতে পারে, এরকম ভাবে গিবলির মতো হইতে পারে। হুম, হুম, ফর দোজ কেসেস ইউ ক্যান ইউজ ইট, বাট টু অ্যাকচুয়ালি ক্রিয়েট অনলাইন অ্যান্ড টু জেনারেট মানি আউট অফ ইট, আই থিঙ্ক দ্যাটস আনএথিক্যাল বিকজ ইউ আর হুম, স্কিপিং মানে বছরের পর বছর ধরে মানুষ এই স্টাইলটা ডেভেলপ করছে। ডিজনির একটা স্টাইল আছে, ওয়ার্নার ব্রাদার্সের একটা স্টাইল আছে, হুম, হুম। সোনির একটা স্টাইল আছে। আমরা সেটাকে বাইপাস করে আমি যাচ্ছি। এটা তো আমি ইটস আসলে লিটারালি এটাই স্টিলিং। আপনাকে সেকেন্ড এটা কোশ্চেনটাই কি ভাই করতাম। সাকসেসফুল কি মানে ভাইয়া, সরি ভাইয়া প্রবোধ ভাই, হ্যাঁ, ইটস ওকে। বাট এটা কি আসলে মনে করেন যে সাকসেসফুল হবে? মনে করেন যে এই এইটা যে এ কপি করে জিনিসটাকে একটা ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ ওয়েতে অলরেডি আপনি দেখাচ্ছেন সবাই। মানে আমি বুঝতেছি যে ছোট করে মনে করেন আমি একটা 15 সেকেন্ডের ভিডিও বানাইলাম এআই হুম, দিয়ে। এই করে সেই করে একটা ভিডিও বানাইলাম যে আমাদের 3 জনের কথা হচ্ছে। আমি একটা ইমেজ জেনারেট করলাম। এটা হুম, দিয়ে আমি মনে করেন আরো 5টা ইমেজ জেনারেট করে একটা অ্যানিমেশন বানাই দিলাম। এটা হুম, চললো কিছু। হুম। বাট আসলে কি ওই ভ্যালুটা একটা মানে আমরা হিউম্যানরা যে টাচ দিয়ে যে একটা মুভি বানাই ওই পর্যন্ত কি যাওয়া পসিবল? পসিবল মানে অফ কোর্স, বাট এখন ব্যাপারটা হচ্ছে কি ওই যে ফ্লটা মানে ভাইয়া মানে আপনি সরি ভাইয়া, আপনি কি হ্যাঁ, হ্যাঁ, বলতেছেন না যে একটা হিউম্যানের যে ফ্ল থাকে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। ফ্লটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয় যে এই এ ফ্লটাই কিন্তু এটা জিনিসটাকে খুবই ইম্পোর্টেন্ট, খুবই হ্যাঁ ইম্পোর্টেন্ট। মানে আমার ওয়াইফ আমারে বলতেছে যে এআই দিয়ে অনেক কনটেন্ট বানাচ্ছে, why don't you start doing it? তা আমি বলছি যে না, the main reason I'm in the field of uh, filmmaking is because of collaboration. একটা filmmaking is a very interesting journey. It starts with a dream. একজন মানুষের ড্রিম থেকে শুরু হয়। তারপর সে for some reason few other people believes in the dream, in হুম, that same dream. And the more people believe in that dream, that dreams comes to the close to the reality. এবং এখানে প্রত্যেকে তাদের ফ্লট, তাদের এক্সপার্টিসটা নিয়ে আসে, তাদের ফ্লটাও নিয়ে আসে এবং যার ফলে এনি ফিল্ম, এনি টিভি, ইট বিকামস এ লিভিং এন্টিটি। হুম, হুম। নাথিং, নো টু ফিল্ম আর দ্য সেম। দ্যাটস দ্য হুম, বিউটি অফ ইট। তো যখন আমরা এই এআই ড্রিভেন কন্টেন্ট হয়ে যাচ্ছে, ভেরি ভেরি কুইকলি ইউ ক্যান সি দ্যাট অল দ্য সেম থিং অ্যান্ড ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তো আমার কাছে মনে হয় যে এমন একটা ফিচার হইতেই পারে যে সব এরকম কাস্টম করে আসতেছে। And I don't think it will be an enjoyable future. I don't think it কোর্স will হুম। last. মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অনেকটা যে পোলার আইসক্রিম খেতে আমাদের মজা লাগে, কিন্তু আবার একটা গোরমে আইসক্রিম খেতে আবার অন্যরকম মজা লাগে। তো আমরা তো হয়তো যদি অপশন দেওয়া থাকে আমি তো গোরমে আইসক্রিমই যাবো। আর হুম। বিপদে আর ঠেকায় পড়লে হয়তো পোলার খাবো। এরকম একটা জায়গা থেকে। এগেইন পোলারের চপ বানানো আমি আমার খুব আমি প্রিয়। একটা অ্যাপ্লিকেশন দেখতেছি ভাই। সেটা হচ্ছে যে হুম, আপনি যেটা বলছিলেন না যে যে একটা স্টোরি বোর্ড থাকা উচিত। মনে হুম, করেন মনে করেন আমার একটা স্ক্রিপ্ট আছে। হুম, আমার হুম, স্ক্রিপ্টে ১৫০০-২০০০ শট আছে। হয়তোবা হুম, সবগুলোতেই আমার ভিএফএক্স লাগবে বা লাগবে না। বা হুম, ইভেন আমার ভিএফএক্স করবও না। আমি হয়তোবা জাস্ট একটা নাটক বানাবো বা বিটিভি বলতেছি মানে বাংলাদেশে কোনো একটা চ্যানেলে আমি নাটক হুম, আসবে। হুম, তো হুম, সেই নাটকের জন্যও তো আমি স্টোরি বোর্ড তৈরি করতে পারি। হুম, আমি দেখা গেল আমার স্ক্রিপ্টটা হুম, ChatGPT বা এরকম যেকোনো একটা ইমেজ জেনারেটরকে দিয়ে আমি তাকে হুম, প্রম্পট করে বললাম যে প্রত্যেকটা সিনের জন্য আমাকে একটা ইমেজ তৈরি করে দাও। এবং হুম, সেই ইমেজগুলোর জন্য আমি স্পেসিফিক আমি অ্যাজ এ ডিরেক্টর আমি সময় দিয়ে
তার কোন হুম, অ্যাঙ্গেল থেকে সেটা করবে, কোন হুম, ক্যারেক্টারটাকে রাখবে। কারণ এখন কিন্তু আপনার কনসিস্টেন্ট ক্যারেক্টারও ক্রিয়েট করা যায়। হ্যাঁ, যে হ্যাঁ, আপনি কিন্তু চাইলে একটা পার্টিকুলার প্রম্পট দিয়ে আপনি ওই ক্যারেক্টারটাই কন্ট্রোল হ্যাঁ, করলেন। তো হ্যাঁ, এখন হ্যাঁ, এই জিনিসগুলো করে আমি হয়তোবা দেখা গেল যে আমি ১,০০০ শটের আমি একটা স্টোরি বোর্ড করলাম। প্রত্যেকটা ইমেজ প্রম্পট জেনারেটেড। বাট এটা আমার হুম, হয়তোবা আমি এটা প্রিন্ট করে ফেললাম। আমি আমার যখন সেটে গেলাম আমি আমার ক্যামেরাম্যান সবাইকে আমি বুঝাইতে পারলাম যে, হুম, দেখো আমি পুরা জিনিসটা স্টোরিটা কিভাবে বলতে চাই। আমি এটা কনটেন্ট হিসেবে ইউজ করব না। বাট আমার হুম, এটা স্টোরি বোর্ড হিসেবে ইউজ হলো। It could be হ্যাঁ, an হ্যাঁ। application, right? হ্যাঁ, It তবে can definitely be an application, but I can guarantee you, if you Mhm, collaborate with a human artist, mhm. you'll get some different ideas that you never thought of. The whole Okay. purpose of filmmaking is that everybody is bringing in their ideas. এবং আইডিয়াসটা থেকে তখন যে মেইন ডিরেক্টর তার রেসপন্সিবিলিটি হচ্ছে পিক এন্ড চুজ দ্য বেস্ট তাহলে পিক ভাই এন্ড চুজ দ্য এরকম বেস্ট করা যেতে পারে যে মনে করেন আপনি, আমি আর ইমতিয়াজ আমরা ৩ জন মিলে কোলাবরেট করতেছি। আমরা ৩ জন ব্রেইনস্টর্মিং করতেছি। আমরা ৩ জনই হচ্ছে ৩ টা এন্টিটি যারা স্টোরি নিয়ে আসতেছি এবং আইডিয়া কন্ট্রিবিউট করতেছি। তাহলে সেক্ষেত্রে আমার এআই জেনারেটেড যে স্টোরি বোর্ডটা, ইট কুড বি এ 4th এন্টিটি, রাইট? ইট ক্যান যে বি এ ফোর্থ যে এন্টিটি। আমরা তার আইডিয়াটা নিলাম, আমরা ৩ জনও শেয়ার করলাম। আমাদের ৩ এর জায়গায় আমরা সে হয়ে কিন্তু গেলাম তার ৪ জন। আইডিয়াটা এখনো সে কিন্তু তার আইডিয়াটা এখনো দিতে পারতেছে না, কারণ ইউ হ্যাভ টু প্রম্পট। মানে তুমি যখন একটা Oh, yes. তুমি যখন ভাইয়া, একটা That's a nice sketch. একটু Yeah. শেষ করি হ্যাঁ, প্লিজ। তুমি যখন একটা Nice sketch, yeah. স্টোরি বোর্ড আর্টিস্টের সাথে কথা বলতেছো, ইয়েস, দ্যাট পারসন উইল Mm, গিভ অল দ্য শর্টস দ্যাট ইউ আস্ক, বাট দে উইল অলসো ব্রিং সামথিং এলস টু দ্য টেবল, and that understood. you as a director maybe didn't think of, That's and a when very you good saw point, the ভাই। image you're like, oh, that works better. That So works as a better. director, ওই তখন আমাকে নিজের ইগোটা বাদ দিতে হবে, ইগো বাদ দিয়ে বলতে হবে না, হুম, দিস ইজ দিস বেস্ট ফর দ্য স্টোরি এন্ড ইউ পিক ইট। তো understood. এখনো চ্যাট জিপিটি ওই জায়গায় যেতে পারে নাই। আমি না। চ্যাট জিপিটি খুব ইউজ করি, আমার প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তো আমি গ্রামারলি ইউজ করি, প্রো রাইটিং এর ইউজ করি, তো আমি গ্রামার ঠিক করি। তো সেদিন একটা হুম, জোক লিখছি, গ্রামার ঠিক করতে দিচ্ছি, তো আমার ওই ব্যাটা বলে যে, ডু ইউ ওয়ান্ট সামথিং ফানিয়ার? হুম, আমি বললাম যে না, না। because keep the humor to my মানে I can make it funnier, হ্যাঁ। you don't have to worry about make it funnier. So maybe it will be a time where in হুম, down the road where chat gpt will be, but আমার কাছে ভয়টা কি লাগে জানো, যখন ওই হিউমারটা জানবে, যখন ওইটা জানবে, ওটার সাথে কিন্তু ডিপ্রেশনটাও জানবে, আর হুম, স্মার্ট এন্টিটি অ্যাংজাইটিটাও জানবে, প্যানিকটাও জানবে। আর একটা হুম। মেশিন যখন প্যানিক হবে, অ্যাংজাইটি হবে, ওই ব্যাটা যে কি করবে এটা কিন্তু আমি জানি না। So that's what I'm scared of. Sorry, আ- ইমতিয়াজ আ- বলো। না না না, অফকোর্স ভাইয়া, আমি বলতে যাচ্ছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে মানে আমার প্রফেসর সবসময় একটা কথা বলতো, গার্বেজ ইন গার্বেজ আউট। হুম, সো গার্বেজ এক্সাক্টলি। ইন গার্বেজ আউটের একটা মানে চ্যাট জিপিটির ক্ষেত্রে একটা মানে আমার কাছে, আমরা যখন প্রথম চ্যাট জিপিটি বা এআই প্রম্পট গুলো ইউজ করা শিখছি, তখন আমার কাছে প্রতিবারই মনে হইতো যে ওয়াও, হুম, কি দিচ্ছে আমাকে এটা একটা। এখন আমি যখন ইউজ করি, হুম, তখন আমার মনে হচ্ছে যে মানে আমার হুম। পছন্দই হচ্ছে না। না, এখন এটা এটা হইতেছে বেসিক্যালি যে আমরা প্রতিবার যখন এই প্রম্পট গুলা জেনারেট করি এবং ও প্রতিবার যখন অ্যান্সার দেয়, ও কিন্তু এখন যে প্রথমে সে ট্রেন্ড হইছে হুম, আসলে হিউম্যান থেকে, এখন হুম, কিন্তু ও এআই দ্বারাই ট্রেন্ড হচ্ছে। হুম। এটাও একটা প্রবলেম। হুম, এটার আর সবচেয়ে বড় উদাহরণ ফুয়াদ ভাইয়ের সাথে। হানিমুন ফেজটা চলে গেছে আসলে। হ্যাঁ, হানিমুন হানিমুন ফেজটা ফেজটা চলে চলে গেছে। গেছে। এবং এইটা হুম, ভাই আমরা সবচেয়ে বেশি ফেস করছি হচ্ছে আহ আমাদের যে নাম টকের টং, হুম, হুম, হুম। নামটা আমার কাছে খুব ভালো লাগছে, ফুয়াদ ভাইয়ের কাছে খুব ভালো লাগছে, আমাদের 4 জনের কাছে আসলে অসাম লাগছে যে মানে এই নামটা তো মানে খুবই অন্য জায়গা থেকে আসতেছে, মানে কেমন জানি হ্যাঁ, লাগতেছে। এই নামের পিছনে আমরা 3 সপ্তাহ স্পেন্ড করছি। চ্যাট জি আমরা আমরা কি আমি আমার হুম। মনে হয় আমি নিজে লিস্ট চ্যাট জিপিটি থেকে 2000 নাম নিয়েছি, আচ্ছা। বাংলা ইংলিশ মিলায়, কিন্তু একটাও তোমার ভালো লাগে কারণে না। আমি আবার জেনজি রিলেটেড আরো ৫০ টা নিছি। আমরা নাম দিতে গেছিলাম রিচ টক ডেলুলু, কি কি জানি দিতেছিলাম, বুঝছে যে কি রে ভাই, সাস কিছুই হয় আমি না, ভালো লাগে না। আমি বলি, দেলুলু, আমি আমি দেলুলু টক। আমি একটা উদাহরণ দেই যে কিভাবে, আচ্ছা আমাদের মনে হয় র্যাপও করে ফেলা উচিত। আমরা হ্যাঁ 2 হ্যাঁ ঘন্টা হ্যাঁ 18 হ্যাঁ মিনিট হ্যাঁ। ধরে কথা বলতেছি। হ্যাঁ। কোনো মানুষ 2 ঘন্টা 18 মিনিটের ভিডিও দেখবে না। মানে এটা মানে তোমরা এইটারে না 10 ভাই, পার্টের আসলে সিরিজ করে ১০ ভাগে পার্টের ভাগ সিরিজ করতে করে পারো। বের করে ফেলবো। হ্যাঁ। আচ্ছা, আসলে আমি একটা এত বলি, মানে মজা ধরো লাগতেছিল। আমাদের হ্যাঁ। একটা শো, আমরা ওই মেলিফিসেন্ট একটা মুভি ছিল না, মনে আছে? না। হুম, হুম, ওইটার যে ক্যাসেলটা ছিল, হুম, এই হুম। ক্যাসেলটা বিট ছিল 60 ডেজ এর। It ended up আচ্ছা। taking 260 man days to make that castle.
4-5 জন আর্টিস্ট মিলে রাফলি 4 থেকে 5 মাসের মধ্যে জিনিসটা বানায়। তো হাউ এআই কুড হ্যাভ হেল্প, আমরা যদি একটা প্রথম কনসেপ্ট ডিজাইনটা করলো একজন মানুষ, এবং সে তখন একটা ওয়ালের সারফেসটা কিভাবে হবে, কিরকম টেক্সচার হবে, কিরকম লুকটা হবে সেটা ডিটারমাইন করে দিল। একটা দরজা কিরকম হবে, একটা জানলা কিভাবে করে দিল। দেন এআই একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস এআই এ ফিট করা হলো ইনফরমেশনটা যে ওকে এই ওয়ালটা এরকম, এই ওয়ালের ইতে তুমি পুরা ক্যাসেলটা বানাও এই এই মেজারমেন্টে এই ইতে, তখন এআইটা রেপ্লিকেট করছে, এন্ড দ্যাট ইজ দ্য প্রপার ইউজ অফ এআই। আমি যদি এখানে গিয়ে বলি এই প্রম্পট করলাম ডিজনির ওই বই থেকে নিয়ে এইটা লাইভ অ্যাকশন বানায় দাও, that's not fair because you are not, it's like প্যালগারিজম। মানে তুমি যখন একটা পেপার লেখো, তোমরা যখন সায়েন্সের একটা পেপার লেখো, you do not copy হুবহু কি করছে, হ্যাঁ তাই না? মানে you actually come up with something new. So that's the, I think that's how AI will be used and will be an amazing tool. But as I said, we will lose a lot of people. মানে আমরা যেই প্রোডাকশন হয়তো 2000 মানুষে করতে পারতো, সেই প্রোডাকশন হয়তো 500-700 মানুষে করতে পারবে। এই বাকি মানুষগুলি কোথায় কাজ যাবে? আমি নিজে এখন ডেসপারেটলি চিন্তা করতেছি কি করা যায়। আমাকে অবশ্য আমার বস, আমার যে লাস্ট অফিসে যে বস ছিল, তার গল্পটা বলে শেষ করি আজকে। তার নাম হচ্ছে অ্যান্ড্রু মিলস্টেন। সে হচ্ছে at one point in his life he was the head of Disney Animation. হেড অফ ডিজনি অ্যানিমেশন হয়ে সে যেই ফিল্মগুলি সাইন অফ করছে সেটা হচ্ছে ফ্রোজেন, মোয়ানা, রেকেট রাল্ফ। আমি তারে বললাম যে অ্যান্ড্রু, তুমি খামাখা এখন অফিস করো কেন? তোমার তো ইউ ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু অ্যাচিভ। একটা মানুষ যখন মোয়ানা, রেকেট রাল্ফ আর ফ্রোজেন বানায় ফেলছে, তার তো আর কিছু লাগে না জীবনে। সে বলে না, কি বলো? তো আমি ওটা জিজ্ঞেস করছি যে অ্যান্ড্রু, আমার কি চাকরি বাকরি থাকবে না, আমি কি চাষবাস শুরু করবো? কারণ সে বলে যে না, এই যে এআই প্রম্পট করতেছে, এদের ম্যানেজ করতে তো লোক লাগবে। সো they will always need a good manager. তো আমি তার আশায় আসি, বাট it will be a very rough time for the next few years. আরেকটা যেটা খারাপ পড়তেছে সেটা হচ্ছে হলিউড ইন্ডাস্ট্রিটা তো ইটস মুভি বিজনেস, ইটস অল অ্যাবাউট মেকিং মানি। তো তারা এখন প্রচুর ইনভেস্ট করতেছে এআই এ, কম খরচে কতটা জিনিস করা যায়। তো আলটিমেটলি আসলে তারা বুঝতে পারতেছে না এইটা, আলটিমেটলি পরে বুঝবে যে মানে তারা বলতেছে যে ও একটা আর্টিস্টের যা কাজ আছে সেটা দিয়ে ওরকম আর্টিস্টের মতো তারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে ওরকম আর্টিস্টের মতো, কিন্তু আমি যদি ওই আর্টিস্টের কাজটা দেখি, বছরের পর বছর সে তার কাজটা নতুন হয়েছে, নতুন হয়েছে, নতুন হয়েছে, নতুন হয়েছে। দ্যাটস হাউ ইট ওয়ার্ক অ্যাজ এ হিউম্যান বিং, উই গ্রো অ্যাজ অ্যান আর্টিস্ট। তো এই এআইটা কিন্তু একটা জায়গায় এসে আটকে যাবে। It doesn't have the ability to go up there yet. Maybe it will be sentient at one point, and then Terminator will happen on Matrix and we're all doomed. But এখনো পর্যন্ত ওই জিনিসটা হয় নাই। সো you shouldn't do that. এটা একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার প্রতিদিনই মনে হয় যে হায় হায় শেষ, কিছু করার নেই, চাষবাস শুরু করি। বাট এনিওয়ে, it's a whole other thing. But I do think it will be a blank canvas হয়ে যাবে, যে ক্যানভাসটা আমাদের ওই আমার স্কিল সেটটা দিয়ে, আমার ক্রিয়েশনটা দিয়ে আমি বিভিন্ন ভ্যারিয়েশন বানাতে সাহায্য করবে। যার ফলে আমি অনেক কম সময়ে একটা কাজ করতে পারবো, কম খরচে একটা কাজ করতে পারবো, যেটার কোয়ালিটিটা খুব ভালো হবে এবং যেটা হয়তো আমাকে নেক্সট স্টেপে যেতে সহজ করবে। তো আমি হয়তো যেই প্রোডাকশনটা করতে আমার 100 জন লাগতো, আমি হয়তো 10 জন 20 জন মিলে করতে পারবো। সো একটা ছোট স্টুডিও হয়তো একটা বড় স্টুডিওর মতো কাজ করতে পারবে। সো দ্যাট উইল বি দ্য কেস। অসাম। অফকোর্স ভাইয়া। তাহলে ভাইয়া আসলে আমরা অনেকক্ষণ 2 ঘন্টা 23 মিনিটে চলে গেছি। 2 ঘন্টা মানে আমরা কিন্তু পুরো অ্যাভেঞ্জার্স এর লেন্থে 2 ঘন্টা 30 মিনিট। না ভাইয়া, খুবই খুবই অসাম একটা আড্ডা ছিল না, আসলে। আমার মানে আসলে মনে হচ্ছে আমি যে এর ভাইয়ের থেকে সাথে তো গল্প আসলে মনে হচ্ছে না এক সিটিং এ শেষ করা সম্ভব। সেটাই। কারণ আমার আসলে আপনি যেটা আমি বললেন একটা যে নিয়ে বসছিলাম, একটা কোয়েশ্চেন নিয়ে বসছিলাম, একটা সেট অফ কোয়েশ্চেন নিয়ে বসছি। আসলে আমি ওটা যে কখন কোথায় আমরা চলে অনেক গেছে আগে এটা I have no ফেলাই idea. দিছি। অনেক আগে ওটা ফেলে দিছি, ওটা আমি আর আমি ভুলেও গেছি যেটা আমি খুলি নাই। সো আই থিংক এটা একটা সাইন যে দিস ইজ এ গুড পডকাস্ট। আমি হলাম কি, ওই যে আমি সবসময় জোকটা করি যে আমার my mom was a lawyer and my dad is a politician, so I'm genetically designed to talk to people. আর 40 হওয়ার পর যেটা হচ্ছে কথা বলা থামাইতে পারি না।
তো মজার কথা হচ্ছে যে আমার ওয়াইফও প্রচুর কথা বলতে পছন্দ করে, আমার মেয়েও খুব কথা বলতে পছন্দ করে। সে যে কথা বলা শুরু করে, মানে যখন তাকে রাত্রে ঘুম পাড়ানো হয়, তো সব বাচ্চাদের তো বলা হয় যে বাবা চোখটা বন্ধ করো, তা আমার মেয়ের আমি বলি বাবা মুখটা বন্ধ করো, কারণ মুখটা বন্ধ করার 1 মিনিটের মধ্যে সে ঘুমায় সে পড়ে। ঘুমায় কিন্তু যায়। কিন্তু মুখটা কিন্তু তার বন্ধ হয় না, সে ননস্টপ কথা বলতে থাকে। So এটা হচ্ছে ব্যাপার। না অসব না, ভাইয়া পডকাস্টের জন্য আসলে এরকমই গেস্ট দরকার যে কথা থামাতে পারবে না, আমাদের গল্পের কথা শেষ হবে না। না, এবং এত মানে আসলে অনেক ইন্টারেস্টিং কথা বলো কিন্তু আসলে অনেক এক্স্যাক্টলি ইন্টারেস্টিং জিনিস এক্স্যাক্টলি জানলাম। থ্যাংক তবে ভাই ইউ, আমি থ্যাংক শেষ ইউ। করার আগে আরেকটা জিনিস মানে জানবো না, আমি আসলে আপনাকে একটা শুভেচ্ছা জানাতে চাই আপনার আপকামিং ওয়ার্কের জন্য, আফটার ও আস, হ্যাঁ, যেটা আর থ্যাংক কি ইউ। শীঘ্রই যেটা ফেস্টিভ্যালের শো হবে। হ্যাঁ, এবং থ্যাংক ইউ। গুড লাক, বেস্ট অফ লাক এটা। এইটা মুভিটা নিয়ে একটু বলি, এটা হচ্ছে জি গিয়ে ইজ ফান্ডেড বাই ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ কানাডা। ওটা হচ্ছে কানাডার একটা গভর্নমেন্ট এন্টিটি যারা ফান্ড করে অ্যানিমেটেড শর্ট ফিল্ম আর ডকুমেন্টারি শর্ট ফিল্ম অ্যান্ড ফিচার ফিল্ম। অ্যান্ড ওরা হচ্ছে 78 বার অস্কার নমিনেশন পাওয়া ইন দেয়ার ওয়াও হিস্ট্রি, এবং ওয়াও 12 বার অস্কার জেতা, তার মধ্যে 6 বার হচ্ছে অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য। এবং ওনাদের থেকে একজন ডিরেক্টর যদি উদাহরণ দেই, সে হচ্ছে আমাদের ডুনের ডিরেক্টর ড্যানি সে হচ্ছে তার ফার্স্ট ফিল্মটা এনএবির সাথে বানাইছে। সো আচ্ছা, ইটস মাই অনার অ্যান্ড প্রিভিলেজ টু ওয়াও। মেক এ ফিল্ম উইথ দেম। কংগ্রাচুলেশন ভাইয়া, মেনি থ্যাংক মেনি ইউ। আমরা আর কংগ্রাচুলেশন। আমরা সেই ওয়াহিদ ভাইয়ের সাথে আজকে আবার জিনিস, আবার জিনিস, তার 2.5 মানে তো ঘন্টার ড্যানি মতো কথা লেগে দিল বললাম। বসে ইটস এন চালা। অনার এন্ড প্রিভিলেজ ভাইয়া, ভাইয়া। না ইয়েস আসলে ভাইয়া, অফ কোর্স। তো কি বলবো, আমাদের যারা দর্শক বা যারা শ্রোতা আছে, যারা আমাদের টকের টঙের এই পডকাস্টের প্রথম এপিসোডটি শুনছেন, তাদেরকে জানাই যে আমাদের সাথে এতক্ষণ ছিল ওয়াহিদ ইবনে রেজা ভাই। ভাইয়ের সাথে অনেক অনেক বিষয়ে কথা বললাম, আর আমাদের চায়ের সাথে যেই 1 কাপ আড্ডা, সেই আড্ডাটা অলমোস্ট শেষ হয়ে আসলো। কিন্তু গল্প শেষ হচ্ছে না যদিও। হোপফুলি আমরা আবার ক্যাচ আপ করবো। আপনি তো আসতেছেন হিউস্টনে, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, আর সামনাসামনি আরো অনেক গল্প হবে। সবাই অবশ্যই আমাদের পডকাস্টটি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ লাইক ও ফলো করবেন, পছন্দ হলে শেয়ার করবেন। আর আমরা আবারও আশা করি ভাইকে আবারও নতুন অনেক গল্প ভাইয়ের জমবে কয়েকদিনের হ্যাঁ। মধ্যেই। দেখা যাবে 6 মাস 1 বছরের মধ্যে ভাইয়ের নতুন নতুন আরো অনেক কাজ, যেগুলো নিয়ে আমরা গল্প করতে এবং আবার আমার ধারণা চলে আমাদের একটা আসবো। পুরস্কার ঘোষণা করা উচিত, যে 2 ঘন্টা 26 মিনিটের এই পডকাস্টে যে শুনবে তার হ্যাঁ, জন্য একটা হ্যাঁ পুরস্কার থাকতে হবে, তার জন্য কারণ একটা এটা পুরস্কার আসলে থাকা উচিত মানে হবে। আমার আপনি ধারণা বলছেন। যেই ধৈর্য সে শো করবে, এটা I don't think many people will do that, but let's see. নো লেটস সি ভাই, আমরা দরকার হলে ভাগ করে দিব। ভাই, এটাও আমাদের তবে তো ভাইয়া প্রথম শেষ পডকাস্ট, করার আগে আমরাও ফুয়াদ ভাই, শিখতেছি আসলে কিভাবে কথা বলতে হ্যাঁ হয়। কিভাবে না, কথা সেটা বলতে হয় কোনো আমরা সমস্যা না। শিখতেছি। তবে ফুয়াদ ভাই শেষ করার আগে আমার হ্যাঁ, একটা উইশ আছে, মানে ভাইয়ের বলো। কাছে ভাইয়ের জন্য উইশ। ভাই হুম। আসলে আজকে যতক্ষণ আপনি কথা বললেন, এর মাঝখানে অনেকবারই আমি আপনার কাছ থেকে একটা জিনিস শুনছি যে অস্কার নমিনেশন, অস্কার পেয়েছেন এইসব লোকজন। আই হোপ বাংলাদেশে হয়ে প্রথম অস্কার নমিনেশন এবং প্রাইজ আপনি ইয়েস, নেবেন ইনশাল্লাহ। ওরে বাবা, ইউ ইনশাল্লাহ, নেভার এটা নো, আসলে ইনশাল্লাহ। মানে আই নো, ড্রিম বিগ ভাই, আপনি ফার্স্ট কথাই শুরু হ্যাঁ, আর করেছেন। ড্রিম সেটা বিগ, হলে কি ড্রিম হবে বিগ। জানো, এই পডকাস্টটা আমরা আবার ছাড়বো এবং তখন আমরা ভাইরাল হবই হব। হবই হব। বাংলাদেশি কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত যে একমাত্র অস্কার পাওয়া, সে হচ্ছে নাফিজ বিন জাফর। নাফিজ বিন জাফর ভাই, উনি বাংলাদেশে জন্মগ্রহণ করছিলেন, উনি মনে খুব অল্প বয়সে আমেরিকায় চলে আসছিলেন। উনি হচ্ছেন মুনতাসির মামুন আর্টিস্ট, ওনার রিলেটিভ হন আর কি। হুম, হুম। নাফিজ বিন জাফর ভাই উনি হচ্ছেন 2 বার অস্কার পাওয়া, এবং ওনার লাইনটা হচ্ছে ডিফারেন্ট। ওনার লাইন হচ্ছে উনি সফটওয়্যার ডেভেলপ করেন। তো উনি ফার্স্ট যে সফটওয়্যারটা ডেভেলপ করছিলেন, যেটা দিয়ে হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ওশেনের সিমুলেশনটা হয়েছিল, তো দ্য ওয়েভের ওয়াও। সিমুলেশনটা। তো and he is not only he is winner of 2 Oscars, he's also in the Oscar committee. তার মানে হচ্ছে he gets to vote who gets Oscar or not. So he's the first one. আমি আসলে জানি না যে আমি কোনোদিন অস্কার নমিনেশন পাবো কিনা বা জিততে পারবো কিনা, এটা তো একটা অলিক কল্পনা। বাট ব্যাপারটা কি, মানে ইউ গট আ ড্রিম, মানে You got a আমার dream. কাছে Kareem, baby. got a dream, and if you are dreaming, you got to dream big. মানে why dream small, go for Yes. big. মানে আমি যদি হুম। মানে মাউন্টেন ক্লাইম্বার হই, আমি তো এভারেস্টে উঠবো। আমি যদি রেস ড্রাইভার হই, আমি তো ফর্মুলা 1 চালাবো। আমি যদি ক্রিকেট খেলতে চাই, আমি তো জাতীয় দলে খেলবো, মানে দ্যাটস দ্য হোল পয়েন্ট। আমি যদি ফুটবল খেলতে চাই, আমি বার্সেলোনা রিয়াল মাদ্রিদে খেলবো। মানে পুরো জায়গাটা হচ্ছে ওইটা। তো আলটিমেটলি আমি All নিজে whites, only Real Madrid, ভাইয়া। আমি হইলাম খুবই ভাইয়া বার্সা সাপোর্টার। আমি হলাম কাছিমের Sure. মতো। কাছিমের আচ্ছা। ব্যাপারটা হচ্ছে, কাছিম একটা কামড় দিলে ছাড়ে না।
তা আমি হলাম কাছিমের মতো কামড় দিয়ে থাকি and আমি হচ্ছে I get knocked out but I get up again because I'm never gonna Awesome. keep me down. So I Awesome, keep man. coming না ভাই at it. আমার So মনে হয় thank আসলে you for your wish. Thank you. That's আমাদের very kind of you. তোমাদের আমাদের দোয়ায় হয়তো হয়ে যেতে পারে। ইনশাল্লাহ, ভাই আমাদের ইনশাল্লাহ। আমাদের দোয়া থাকবে কারণ আমরা ক্যাপিটালাইজ করবো এই এপিসোডটা। সো আমাদের একদম নিঃস্বার্থ Perfect. দোয়া That's থাকবে। the best thing. That's the হ্যাঁ, best thing. Yeah, যেদিন that is অস্কার মনিটাইজিং ভ্যালু আছে এই পডকাস্টে। সো হ্যাঁ, আমরা অবশ্যই দোয়া করব আপনি যাতে অস্কার পান। প্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ, তবে ভাই একটা সত্য কথা বলতে কি আমার কাছে আপনার এই পুরো আমাদের পডকাস্টের আমি যদি সামারি করি তাহলে বলতে হবে যে মিডিওক্রিটিটা একদম এক্সিলেন্স এর জন্যই সবার যাওয়া উচিত। যেমনটা আমরা সবাই যেইটাই ড্রিম করি, যে ফিল্ডেই থাকি, হোপফুলি সেটা আমরা সবাই পাবো। আর আমরা যেটা মনে হচ্ছে আমরা অনেকক্ষণ থেকে বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নিতে পারতেছি না। এটা হচ্ছে অনেকটা বাংলাদেশী সংস্কৃতির একটা ব্যাপার। সেটা হচ্ছে হ্যাঁ, আমরা হ্যাঁ। সবসময় দেখতাম যে শেষে আর হইল না শেষ। আত্মীয় চলে যাচ্ছে কিন্তু দরজা খুলে আম্মু দরজার বাবা বাইরে গল্প থেকে একটু যাচ্ছে। টাইম আধা লাগে। ঘন্টা দরজার সামনেই গল্প হচ্ছে। আমি একটা আমাদের এটা কথা তাই বলি। হচ্ছে। আমি একটা কথা বলি, এটা আমার খুব পছন্দের একটা কথা। মানে we used to know that sky is the limit. But I don't believe sky is the limit because we have already seen sky is not the limit. We have been to space. So আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে we are only limited by our imagination. Imagination. So the bigger our imagination is, the bigger our limit is. So ইনশাআল্লাহ। if your imagination is ইনশাল্লাহ। limitless, you're Let's see. We all hope for the best. Let's- Yes. হ্যাঁ, হ্যাঁ। We'll all Thank cheer you, for thank you you ভাই। so much. Thank you guys. Thank দেখা you. হবে ভাই। Bye. আবার কথা হবে, Thank you. অনেক গল্প হবে। ইনশাআল্লাহ হিস্টনে Thank দেখা you. হচ্ছে। বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। মামা একটা সুইচ আর একটা দুধ চা। মনি ভাই চা একটা লিকার কম আর একটা গোল্ড লিকার চায়ে এত চিনি দিছো। হ্যালো। ডায়েটে আছি। হ্যাঁ আমি টঙে আছি। আয়।